নিজের জীবনটা শুরু করলো, স্ট্রাইকারে খেললো এবং তারপর এই সান্দাউকারে এসে উইঙ্গার হয়ে গেল। গোয়ানিজরা তো একটা হোম সিক থাকে আমি জানি, তো সে তুমি বাংলাকে একেবারে মানে ঘর বানিয়ে নিলে। সাপোর্টাররা মাঠের বাইরে এসে যখন কাঁদতে শুরু করলো, আমার পায়ে পায়ে ধরে আমাদেরকে বলতে শুরু করলো কি প্লিজ আমাদেরকে ছেড়ে যেও না। তোমার তো ইস্ট বেঙ্গল 14 বছর একটা যুগ। আজকালের যেমন যে কেউ আসছে জার্সি পরে চলে যাচ্ছে, তখনকার দিনে ইস্ট বেঙ্গলে স্ট্যাবলিশ প্লেয়ার ছাড়া কেউ কিন্তু জার্সি পরতো না। বাবুদার সাথে, বাবু চক্রবর্তী আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে, ওনার সাথে আমার দেখা হয়েছিল, ও বলে ইস্ট বেঙ্গল খেলে গেল। স্বপনদাকে তো ভালোই মানে ফোনে ডজ দিচ্ছিলে যে আমি বলছি। বললাম স্বপনদার আড়াইটার সময় ফ্লাইট ছিল, আমি বললাম স্বপনদা তারপরে চলে গেছে। হঠাৎ করে আমি স্বপনদার গলা পেলাম, মানে এই গলা দিয়ে আমার পুরো ঘুমো দিয়ে ভেঙে গেছে। কোন ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে সব তাবর তাবর ফুটবলাররা ম্যাচের আগে ড্রেসিং রুমে কি কি গল্প হয়, অনেকজন বলে এরা অনেক ক্ষেত খেলে। যদি ধরো নবী মেহতা কেউ যদি ম্যাচ ধরে, আমি কোনোদিন ওদেরকে জিজ্ঞেস করে না কত টাকা দিচ্ছে। তো এশিয়ান কাপের ফাইনাল ম্যাচের গোলটা তুমি করেছিলে, সেটা রানটা করেছিল। বাপায় আমি এমনিতেই ইউজ করতাম না, সেদিন কি হয়েছে আমি নিজেই জানি না। না, সুভাষ ভৌমিক আমাদের একটা ট্রাম্প কার্ড ছিল। লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলে কলকাতা এবং বিকেলবেলা দেখা গেল টোলকে উঠবে টুটু বসুর অফিসে সবুজ বেরম জার্সি। সত্যি কথা বলতে আমি সেটা একটু খবর পেয়েছিলাম। আমি লাস্ট অব্দি আমি ভেবেছিলাম হয়তো টোলকে সই করবে না। এবার সন্তোষ ভট্টাচার্য, তাকে বাবুদা বলা যেত, ও আমাদের বাড়িতে এসেছে। আমাদের আপনার আইডি নেই চাইয়ে, তো বলা নেই আইডি বাদ দিয়ে দেখি এটা কি রে, কোনো মাথায় কোনো বুদ্ধি নেই। ইস্ট বেঙ্গলের ফুটবলার রিক্রুটেরও কাজটা করতে বিন্দু তোমাকে সেই দায়িত্বটা দিয়েছিল। বেস্ট পিক যদি জিজ্ঞেস করা হয়, দুজনকে আমি রাখবো। কিন্তু যদি আপনি আমাকে যদি একটু টাকা দিন, তাহলে আমি আইজল চলে যাবো। ট্রেনে আমি খবর দিলাম দেখছি 45 রুপিস একজনের টিকিট, আপ ডাউন, লোকাল ট্রেন। আজকাল লোক অনেকজন বলে অনেক কিছু, তো তাতে আমার কিছু যায় আসে না। রাত 1:30টার সময় আমাকে নিতুদা ফোন করেছে, বললো কাসিমাই দ্বারা কেমন হবে, ওগুলো ভালো প্লেয়ার, খুব ভালো খেলেছে। জনি অ্যাকোস্টা মানে 2 সপ্তাহে সারা রাত না ঘুমিয়ে আমি সই করে নিই বিশ্বকাপ। আর এই গল্পটা যদি একটু ইস্ট বেঙ্গলে জনি ভনি তো আমি নিয়েছে এলভিটো কাটমানি হয়, আমাকে অফার্স প্রচুর এসেছিল এজেন্টস বা প্লেয়ারের কাছ থেকে। আর এই কাটমানি অব্দি কথা কেন উঠেছে আমি তার কথাটা বলি। ইস্ট বেঙ্গল ক্লাবে একজন টিম করতো, তার নাম বলবো না, ও প্রচুর প্লেয়ারের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল। আমার মা দিব্যি কিংবা আমার ছেলে দিব্যি কে বলতে পারি, আমি জীবনে কোনোদিন 1 পয়সা কারোর কাছে নাইনি। সমস্যাটা কোথায় হচ্ছে? মোহনবাগান ভালো টিম করছে, এই করছে, কে বলেছে বলতো? ফুটবল তো এখন 1920, কি এমন ডিফারেন্স আছে? একটা টাইমে কি আমরা তাহলে হোসেন আমিনাস বাড়িটো কিংবা ভালো ভালো প্লেয়ার থাকতে ওদেরকে হারাইনি? তা আজকে আমাদেরকে ওরা বলে হারাচ্ছে কেন? ওরা তো বলে হারাচ্ছে, ম্যাচের আগে তো আমরা হারছে ভাই। প্রত্যেক ক্লাবে যাও, কারা রিক্রুট করে? যারা যারা স্পোর্টস ম্যানেজমেন্ট করেছে। কেউ হয়তো সাংবাদিক হতে পারে। টাকায় যদি ওদেরকে সরিয়ে দেয়, তাহলে ওরা দেখছে 2-4 দিন পর ওরা এজেন্ট হয়ে যায়। তো কেমন যারা পাচ্ছে, কিছু প্লেয়ার ডিজার্ভই করে না ওই পয়সা পাওয়ার যোগ্যই নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্টস অফ দ্য পিপল। একটা প্লেয়ারকে তুমি অ্যাপ্রোচ করো, ও সবসময় বলে ওর কাছে মোহনবাগান কিংবা মুম্বাই কিংবা ওড়িশা অফার করেছে। তার মানেটা কি? একটা প্লেয়ারের যদি দাম আছে 5 টাকা, ওকে 10 টাকায় বিক্রি করলে ওটা তুমি 5% হিসাব করে নাও। সঠিক লোক সঠিক কাজটা করে এবং সঠিক জিনিস। এই প্রশ্ন যদি আমি তোকে করি কি করা উচিত, তাহলে আনসারটা তুমি কি দেবে? কারণ আমার কাছে তো কোনো আনসারই নেই। রাম শ্যাম সবাই এখন এজেন্ট হয়ে গেছে। কারণটা কি? বসে বসে পয়সা। আমি একজন বলিস ওই যদি ইস্ট বেঙ্গলকে এত ভালোবাসতে পারি, ইস্ট বেঙ্গল হারলে আমার কিছু খেতে ইচ্ছা করে না, কিছু করতে ইচ্ছা করে না। ইনভেস্টর কিংবা অফিসারদেরকেই অনুরোধ রাখবো, যাতে একটা ভালো টিম করে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য যদি দিতে পারে, বি আ বিগ স্মাইল অন এভরিবডিজ ফেস। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। আর প্যারালাল আড্ডায় আজ কথা বলবো এমন একজন ফুটবলারের সঙ্গে, তিনি দীর্ঘদিন কলকাতায় থেকে কলকাতার মানুষ হয়ে গেছেন। তবে তিনি একজন গোয়ার ফুটবলার ছিলেন। গোয়ায় জন্ম, গোয়ায় খেলে বেড়ে ওঠা, কিন্তু তারপর লাল হলুদ জার্সিটা যখন তার গায়ে ওঠে, তিনি কিন্তু লাল হলুদের হয়ে যান। তিনি হয়ে যান ইস্ট বেঙ্গলের এলভিটো ডিকুনা। একটা দীর্ঘ সময় খেলেছেন এলভিটো। সেই এলভিটো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুধু ফুটবলার এলভিটো নয়, তার সঙ্গে কিন্তু আরও বিভিন্ন ভূমিকায় আমরা এলভিটো ডিকুনাকে দেখেছি। সেই এলভিটোর সঙ্গে কথা বলবো। সবথেকে বড় কথা, এলভিটো মানেই যারা আগেকার খেলা দেখেছেন, এলভিটোর খেলা দেখেছেন, এলভিটো ডিকুনার বা পায়ের জাদু, এটা কিন্তু অনেক বড় এবং অনেক তাজ্জব করার মতো ব্যাপার। সেই এলভিটদা, প্রথমে তো প্যারালাল স্পোর্টসে তোমাকে স্বাগত। নমস্কার। জিজ্ঞাসা করব প্রথম কথা, যেটা মানে তুমি গোয়ানিজ ফুটবলার থেকে কিন্তু তুমি বাঙালি ফুটবলারই এখন বলা যায়। এই যে গোয়ানিজরা তো একটা হোম সিক থাকে আমি জানি, তো সে তুমি বাংলাকে একেবারে মানে ঘর বানিয়ে নিলে, কিভাবে হলো এটা? এটা কিভাবে হলো আমি নিজেই জানি না। কারণ হচ্ছে প্রথম বছর যখন ইস্ট বেঙ্গল জয়েন করেছিলাম, সেই বছর আমি কিন্তু দিন কাউন্ট করছিলাম কবে যে গোয়ায় যাওয়া হবে। বছরে 365 ডেজ হয়, কিন্তু আমি সবসময় একটা দিন পার হলে আমি ভাবতাম 365, 364, 363 এরকম আমি ভাবছিলাম কি কবে যে সিজন শেষ হবে।
কিন্তু আলটিমেটলি যখন শেষ হতে চলে এসেছে, আমরা সেই বছর আমরা আই লিগ জিতেছিলাম, তখনকার দিনে ন্যাশনাল লিগ বলা হতো। লাস্ট ম্যাচের আগে ভাস্কোর সাথে আমরা এখানেই চ্যাম্পিয়ন হয়ে গেলাম, তখন আমি খুব খুশি। লাস্ট ম্যাচ গোয়া খেলবো সালগম্পারের এগেনস্টে, কোনো চাপ নেই, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। গোয়া ম্যাচের পর আমরা রিল্যাক্স ওইখানেই থাকবো, এদিকে আর আসবো না। কিন্তু তারপরে সাপোর্টাররা মাঠের বাইরে এসে যখন কাঁদতে শুরু করলো, আমার পায়ে পায়ে ধরে আমাদেরকে বলতে শুরু করলো কি প্লিজ আমাদেরকে ছেড়ে যেও না। আর সত্যি কথা বলবে, আমি তার আগে অবধি আমি এইসব হয় বলে আমি কোনোদিনও আমার কাছে জানার ছিল না, কারণ এই সিচুয়েশন আমি যখন সালগম্পারে ছিলাম আমি কোনোদিন এই সিচুয়েশনটাকে ফেস করিনি। আর কিছু লোক কাঁদছে, আজকে তো আনন্দের দিন যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, কিন্তু সাপোর্টাররা কাঁদছে। তো আমি নিজেকে একটু ভাবলাম এই দিনটা কিন্তু আমার লাইফে কোনোদিন হয়তো ফেরত আসবে না। এই সিচুয়েশন, এই কালচার, এই সাপোর্টাররা জীবনে কোনো জায়গায় আমরা পাবো না। এরা হচ্ছে ডায়ার্ড ইস্ট বেঙ্গল ফ্যান্স, এরা হচ্ছে আমাকে ভালোবাসে। আমি বললাম না ঠিক আছে, আমাকে তাহলে একটু মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো তারপরে 1-2 বছর করে 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 এত বছর কেটে গেছে। সত্যি তুমি যেটা বললেন, একটা গনিস হয়ে বাইরে থাকা ভেরি ডিফিকাল্ট। গনিস সবসময় বলা হয় হোমসিক, আর আমার মনে হয় আমি এই কনসেপ্টটাকেই চেঞ্জ করে দিয়েছে। কারণ আমি আসার পর তুমি দেখো অনেক গনিস প্লেয়াররা এসেছে, যেমন লুইস বারেটো বলো, কেভিন লুইস বলো, কেভিন লোবো বলো, অনেক প্লেয়াররা এসেছে। তো আমার মনে হয় আমি এই ট্রেন্ডটাকে চেঞ্জ করেছি, আর আমি তাদেরকে এরকম বাংলাটা রপ্ত করলে কি করে, বাংলা বলাটা? বাংলা বলা একটা আমার মধ্যে একটা গুণ ছিল কি আমি সবসময় একটা ল্যাঙ্গুয়েজকে আমি আমি কারোর কাছ থেকে একটু জানতে চেষ্টা করি। যেমন আমি ক্লাব অফিসিয়ালের সাথে মাঝে মাঝে কথা বলতাম, কিংবা ওরা কিছু বললে আমি কিছু রেসপন্স করলে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম আমি কি ঠিক বললাম, কি আমার আমার কোন জায়গায় কি ঠিক করা উচিত। তো ওরা আমাকে বলতো মানে কেমন আছো এই ওয়ার্ডটা বললে, কিংবা আমি ধরো কেমন আছি এরকম বলতাম, গ্রামেটিক প্রবলেম, তো ওরা আমাকে কারেক্ট করতো। তো আমি একটা চেষ্টা করলাম কি আমি চলো আমি বাংলায় শিখবো। এই সব বলতে 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 অনেকটাই। কিন্তু আমি যেটা জানি মাঠে যে বিশেষ করে বিদেশিরা প্রথম যে বাংলা ওয়ার্ডগুলো শেখে সেগুলো এখানে বলা যাবে না, তোমারও কি হাতে করে ওগুলো? না না অবশ্যই, কারণ হচ্ছে ওই ওয়ার্ডটা আমরা ড্রেসিং রুমে ঢুকলেই কাউকে না কাউকে এরকম বলতো। তো এটা স্বাভাবিক, এটা আমার মনে হয় শুধু বাংলা এখানে বলেই না, প্রত্যেক যার যার স্টেটে যদি কেউ যায় ওই মানে প্রথম ওয়ার্ডটাই ওদের নিজের ভাষার মধ্যেই থাকবে। তো আমার মনে হয় এটা একটা মানে মজার ব্যাপার। আর এইগুলোতে আমরা খুব এনজয় করেছি, লাইফটাকে ভালো লিড করেছে, অ্যান্ড ডেফিনেটলি মানে ভালোই লাগছে সব কিছু যদি মনে করিস এখন। আমার মনে হয় ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ। আচ্ছা, আমি একটু শুরুর দিকটা আসবো। প্রথম যখন মানে ছোটবেলা থেকে আর কি তুমি সালগাওকারের পার্টে আসবো, তার আগে সেসাতে খেলেছো, এবং তার আগে মানে যখন ফুটবলটায় আসলে কিভাবে আসলে, ফুটবলে মানে ফুটবলটা ভালো লাগা কিভাবে হলো, এবং বাড়ির কতটা সাপোর্ট ছিল, ফুটবলে কেন আসলে? দেখো আমার আমার ফ্যামিলির পুরো রক্তই ছিল ফুটবল। আমার আঙ্কেল একজন মানুষ ছিল যে ফুটবল ক্লাব রান করতো। আজকে ওই ক্লাব আমাদের গোয়া প্রফেশনাল লিগে খেলে, গার্ডেন এঞ্জেল স্পোর্টস ক্লাব বলে, আমার পাড়ারই ক্লাব। সেটা আমার আঙ্কেলের হাতেই তৈরি করা ক্লাব। তো বেসিক্যালি আমরা সবসময় আঙ্কেলের সাথে মাঠে যেতাম। স্কুল টাইমে আমরা অনেক জায়গায় যখন আঙ্কেল বাইরে বাইরে খেলতে গেলে আমরা ওদের সাথে যেতাম, স্কুল মিস করতাম, টিচারের প্রচুর মার অব্দি খেয়েছে। তো এটা একটাই কারণে, সেটা হচ্ছে ফুটবলকে ভীষণভাবে আমি ভালোবাসতাম। আর আঙ্কেল ইভিনিং হলে আঙ্কেলের সাথে আমরা মাঠে চলে যেতাম, কারণ ওরা যেমন অ্যাডিক্টেড, আজকের দিনে আমি গোয়ায় গেলে আমি মাঠ ছাড়া কোনো থাকতে পারি না। এটা আমার মনে হয় জেনারেশন বাই জেনারেশন এটা হয়েছে। আঙ্কেলের পর আমি, আমার পর আমার ছেলে, এখন সন্ধ্যে 5টা বাজলেই ছেলে বলে দাঁড়া লেটস গো অন দ্য গ্রাউন্ড। তো এইরকম একটা কালচার তৈরি হয়েছে। তো আমি খুব লাকি কি আমার ফ্যামিলি একজন ফুটবলের ফ্যামিলি ছিল। আঙ্কেল বলো আমার বাবা, কিন্তু বাবাকে আমি খুব বেশি দেখতে পাইনি, কারণ হচ্ছে বাবার আমি যখন বড় হচ্ছিল তখন বাবার একটু হাঁটুতে লেগেছে, তো বাবা খুব তাড়াতাড়ি ফুটবল ছেড়ে দিয়েছে। কিন্তু শুনলাম বাবা নাকি ভালো প্লেয়ার ছিল, কিন্তু কোনোদিন ওকে আমি দেখিনি। আঙ্কেলকে অনেক খেলতে দেখলাম, ওর সাথে ও বা পায়ের ছিল, তো ওর কাছ থেকে অনেক টিপস পেয়েছে, ওর করে অনেক গাইডেন্স পেয়েছে। হি ওয়াজ লাইক আ মেন্টর, হি ওয়াজ লাইক এভরিথিং। মানে ফুটবল আমার বাড়ির মানে সব কিছুই পরিবেশ হচ্ছে এই ফুটবল। তো আমার মনে হয় এর জন্যেই আমি আজকে এই জায়গায় চলে এলাম, কারণ ফুটবলে যদি কারোর সাপোর্ট যদি না পায় আমার মনে হয় না এই লেভেলে কেউ আসতে পারে। কারণ
ছোটবেলায় মা বাবার সাপোর্টটা খুবই দরকার। আর আমরা খুব স্ট্রাগল করেছি, খুব গরিব ছিলাম, কিন্তু মা বাবার সবসময় সাপোর্ট ছিল। কিছু কিছু মা বাবা যারা গরিব হয় ওরা কিন্তু ফুটবলের দিকে কিংবা স্পোর্টসের দিকে খুব একটা মানে করে না, নজর দেয় না। ওরা অন্য দিক থেকে চায়, যেখানে ছেলে কিংবা মেয়ে বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করবে আর পয়সাটা বেশি আসবে। কিন্তু আমার মা বাবা সবসময় আমাকে ফুটবলের দিকে প্রচুর সাপোর্ট করেছে। অ্যান্ড হোয়াট এভার আই এম টুডে ইটস বিকজ অফ মাই মম অ্যান্ড ড্যাড। তোমার প্রথম ক্লাব হচ্ছে সেসা, স্কুল ফুটবল খেলার পরে কি ওখানে সুযোগ না, পেয়েছিলে? আমার প্রথম ক্লাব হচ্ছে সালসেট ফুটবল ক্লাব। ওকে। তারপরে 2 বছর সালসেট ফুটবল ক্লাব, তারপরে আমি সেজা গোয়া 1 বছর, সালগমকার 4 বছর, তারপরে ইস্ট বেঙ্গল। সালসেট ফুটবল ক্লাবের একটা ছোট্ট আমি একটু গল্প বলি, কারণ তখন আমার বয়স খুব কম। আমি একটু ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম। এটা আমার বয়স তখন 15 বছর। আই থিঙ্ক আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ফুটবলার। আজকের দিনে 15 ইয়ার্স মানে আন্ডার 15 খেলে কিংবা আন্ডার 17, তাতে ওদের গ্রোথ খুব একটা ভালো না। কিন্তু খুব ভালো লেগেছে যখন ইয়ামেলের এজটা আমরা জানতে পারলাম। লামিন ইয়ামাল 16 বছরে ইউরো জিতেছে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ফিল প্রাউড। ইয়াংস্টার্সরা যারা ভালো করে আমি সবসময় প্রাউড ফিল করি, কারণ আমি একজন ইয়াংস্টার্স লাইফটাকে লিড করেছি। ইয়াং জেনারেশনে আমি কিন্তু প্রফেশনাল জেনারেশনে চলে এসেছিলাম। সালসেট ফুটবল ক্লাবে আমি একটা ছোট্ট আর্টিকেল পড়েছিলাম, কাগজে এসেছিল, দ্যার ইজ আ ট্রায়াল ফর সালসেট ফুটবল ক্লাব। 2 দিনের ট্রায়াল ছিল। প্রথম দিন আমি আমার একজন বন্ধুকে বললাম চল আমরা যাই, তো ও বললো ঠিক আছে। পরের দিন বাস স্টপে আমি ওয়েট করে করে দেখছি ও আসেনি। আর আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন কোনো জায়গায় ট্রাভেল করিনি, তো আমি ওই রাস্তাটা বুঝতে পারিনি, চিনতে পারিনি কী করে যেতে হয় এইসব। তারপরের দিন আমি একা হয়ে গেলাম, যেহেতু আমার ওই বন্ধু আবার আসেনি। লাকিলি আমার একজন কালিগ কিংবা একজন এল্ডারলি পার্সন ওইদিকেই যাচ্ছিল বাইক নিয়ে। ও বললো তুমি কি করছো এখানে? আমি বললো বাসে ওয়েট করছে, কিন্তু আমি রাস্তাটা জানি না। বেনাউলিম বলে যে জায়গা আছে ওখানে ট্রায়াল ছিল। তো পরের দিন আমি গেলাম ট্রায়াল দিতে। ও আমাকে বললো চল তুমি বসো, আমি তোকে নামিয়ে দেবো। তো ওর সাথে আমি চলে গেলাম। এবার আমি ওখানে যাওয়ার পর ওরা আমাকে জিজ্ঞেস করলো তুমি আজকে এসছো কেন? ট্রায়াল তো 2 দিন ছিল, কালকে আর আজকে, তুমি কালকে তাহলে আসোনি কেন? আমি তো ঘটনাটা বলে দিলাম কি আমি বাস ধরতে পারি না, আর বাস তো চেঞ্জ করতে হয়, আমি এইগুলোতে একটু কনফিউজ হই, তাই জন্য আমি আসতে পারিনি। লাকিলি এই মানুষটা আজকে আমাকে এখানে এসে দিয়ে দিয়েছে। এবার ওরা আমার ওই সেদিন পারফরমেন্স দেখে খুব খুশি। ওরা বললো ঠিক আছে তোকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই সিলেক্ট করার পর যেহেতু আমি অনেক বাচ্চা ছেলে, ওরা কি করেছে আমার বাবাকে একটা খবর পাঠিয়েছে কি তোমার ছেলেকে আমরা রাখবো, কিন্তু এই বছর আমরা খেলাবো না, বিকজ ওর এইজ অনেক কম, মানে একটু লাগতে পারে, ওর ইঞ্জুরি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, একটু মাইনর ছেলে, কিন্তু ওকে আমরা সারা বছর প্র্যাকটিস করাবো। এরকম করে আমি রোজ প্র্যাকটিস যাচ্ছি, রোজ ভালো খেলছে। আর ছেলেরা সবাই বড় আমার টিমে। এবার রোজ প্র্যাকটিসে গোল করছে, ভালো পারফরমেন্স করছে। একদিন আমার ক্যাপ্টেন আমাকে নিয়ে কোচের কাছে চলে গেছে, বললো আলভিটো তো ভালোই প্র্যাকটিস করছে, তুমি ওকে টিমে রাখছো না কেন? তো তখন ওই কোচ বললো কি দেখো ও তো বাচ্চা ছেলে, ও তো এত তাড়াতাড়ি ওকে নামানো যাবে না, ও লাগতে পারে, তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। তখন বললো ওর যদি লাগাই থাকে তাহলে আমাদের সঙ্গে লাগছে না কেন? আমরাই তো বড়, অপোনেন্টরাই তো বড়, তাহলে অসুবিধা কোথায়? ও যদি আমাদের এগেনস্ট গোল করতে পারে তাহলে অপোনেন্টের এগেনস্টে গোল করতে পারবে না কেন? এবার বলার পর কোচ একটু ভেবেছে, ক্যাপ্টেন যা বলছে ঠিকই বলছে, খারাপ কিছু বলেনি। পরের ম্যাচে আমাকে বললো তোমাকে তাহলে আমি বেঞ্চে রাখবো। বেঞ্চে রেখে দিয়েছে, খেলায়। তারপরের ম্যাচে আবার বেঞ্চে রেখেছে, 1 গোলে ডাউন ছিল। হঠাৎ করে ম্যানেজার ডাকলো, বললো তুই নামবি? আমি বললাম খেলবো। এবার বললো গোল করবি? আমি বললাম হ্যাঁ গোল করবো। তখন নেমে আমি প্রথমেই গোল করলাম, গোল করে 1-1 হলো, 2-1 হলে হেরে গেলাম। তারপরে আমাদেরকে ওই আবার ম্যাচ খেলেছি স্টার্টিং 11-এ, 0-0 ড্র হয়েছে। তারপর থেকে আমাকে আবার খেলায়নি, মানে বসিয়ে দিয়েছে। লাস্টের দিকে একটা টুর্নামেন্ট ছিল গোয়ায়, যেমন আলাদা টুর্নামেন্ট, আজকে আইএসএল চলছে, আইএসএল এর পর যেমন সুপার কাপ হবে, এরকম একটা গোয়ায় টুর্নামেন্ট ছিল। তখন অনেক ছেলেরা আসতো না, আমি রোজ প্র্যাকটিস করতাম সালসেট ফুটবল ক্লাবের সঙ্গে। তো আমরা প্রথম ম্যাচ রায়া স্পোর্টস ক্লাব বলে ওদেরকে হারিয়ে দিলাম। সেকেন্ড ম্যাচ চার্চিল ব্রাদার্স, আমি শুলেস টাইট করছিলাম, হঠাৎ করে ওদের কোচ ছিল ড্যানি ম্যাকলেরন, তখন বড় কোচ ছিল, ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল। তো ও আমাকে শিখিয়েছে কি করে শুলেস টাই করতে। আমি বাইরে বসে শুলেস টাই করছিলাম, আর ও বাইরেই বসেছিল, কারণ ড্রেসিং রুম খুব অ্যাটাচ ছিল, আর বড় ড্রেসিং রুম, ছোট ড্রেসিং রুম। তো বললো আই শো ইউ হাউ টু টাই দ্য শুলেস, ও শিখিয়েছে।
আমি ওদের এগেনস্টে 3টে গোল করলাম, 3-1 গোলে আমরা জিতেছি। পরের ম্যাচ সেজার গোয়া সেমিফাইনালে আমরা ওইখানে 2 গোলে জিতলাম, 2 গোলে আমি করলাম। আমার এখনো অব্দি মনে আছে, যদি আমি মিথ্যে কথা বলি ভিভিয়ানো এদেরকে জিজ্ঞেস করতে পারে, কারণ ও আমাকে সবসময় এটা বলে কি আমরা তখন একটা খবর পেলাম একটা ফর্সা করে ছেলে, লম্বা চুল, সলিড ফুটবল খেলে, বাচ্চা ছেলে, চল আমরা ওকে দেখতে যাই। ওরা এরকম করে হ্যাঁ, মানে এটা তোমার হয়েছিল শিওলিম বলে একটা জায়গায়, টুর্নামেন্ট অর্গানাইজ ওখানে হয়েছে। তো সেদিন মাঠে প্রচুর দর্শক এসেছিল, মানে ড্যাম্পোর এগেন্স্টে আমাদের ফাইনাল। পরে আমি জানতে পারলাম ম্যাক্সিমাম লোক আমাকেই দেখতে এসেছিল। তো যাই হোক ওই ম্যাচটা আমরা হেরে গেলাম, কিন্তু সব প্রাইজেসই আমি পেয়েছি, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, হাইয়েস্ট স্কোরার অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ফাইনালস, এই সব ট্রফিজ আমি পেয়েছি। তো তখন স্ট্রাইকার ছিল? হ্যাঁ, আমি তখন তো স্ট্রাইকার, আমি তো পজিশন চেঞ্জ করলাম সারগাঁওকার স্পোর্টস ক্লাবে। তো এই হচ্ছে আমার প্রোগ্রেস, মানে যখন তো আমার 2 বছর কন্ট্রাক্ট ছিল, তারপর আরেক বছর আমি কন্টিনিউ করলাম। যাই হোক, ফার্স্ট ম্যাচ অফ দ্য সিজন সালসেতে ফার্স্ট ইয়ারে, ওইটাতে আমি একটু মিস করলাম, তাহলে এটা একটু বলে দিই। 30 জন ধরো প্লেয়ার থাকে টিমে, 18 জন ড্রেস করে, 11 জন মাঠে, 7 জন বাইরে। এবার হয়তো গোলকিপার কোচ কারা কারা ড্রেস করবে ওদেরকে এক একজন করে বলতে শুরু করেছে কি তুমি ড্রেস করো। আমি তো ওটা খেয়াল করিনি, যেহেতু আমাদের 2-3 দিন আগে কিট সবাইকে দেওয়া ছিল। কিছুক্ষণ পর আমি দেখছি সবাই যখন ড্রেস করতে শুরু করেছে, আমি আমার কিটটা পড়তে শুরু করলাম। হঠাৎ করে গোলকিপার কোচ এসে বললো তুমি টিমে নেই, তুমি কেন ড্রেস করছো? আমি বললাম ও সরি। আর সেদিন আমার পুরো ফ্যামিলি মাঠে এসেছিল, কিন্তু আলটিমেটলি আমাকে আমার ফ্যামিলির সাথে উপরে বসে খেলা দেখতে হয়েছে। দিস ওয়াজ কাইন্ড অফ আ বিট এম্বারেসিং মোমেন্ট, কিন্তু আমার মনে হয় এই জায়গায় আমি কিন্তু অ্যাজ এ চ্যালেঞ্জ নিলাম। হয়তো আমি খুবই বাচ্চা ছেলে ছিল, এত কিছু আমার মাথায় ছিল না এম্বারেসিং কিংবা কোন কি আছে না আছে। বাট ওয়ান থিং যেটা আমি আজকে সব বাচ্চাদেরকে বলতে চাই, বি পেশেন্ট, সময় আসবে, হার্ডওয়ার্ক করো, সবাই টার্ন আসবে। কিন্তু যদি মনে করিস কোচ খেলাচ্ছে না, আমাকে সাইডে রাখছো, আমি প্র্যাকটিস তাহলে আর করে লাভ কি, তাহলে কিন্তু জীবনে কোনোদিন সাকসেস পাবে না। আমাদের একটা বলা আছে, হার্ডওয়ার্ক পেজ অফ। আমার মনে হয় প্রত্যেক ছেলে যদি হার্ডওয়ার্ক করে, ডেফিনেটলি গড উইল গিভ ইউ দ্য রিওয়ার্ড। তোমার তো ইস্ট বেঙ্গল 14 বছর একটা যুগ, তবে সেটা একটু পরে আসছি। তার আগে সালগাঁওকার, এবং সালগাঁওকারটাই আমি বলবো যে তোমার মানে সালগাঁওকার থেকে লোকে তোমাকে দেখলো, চিনলো, ইস্ট বেঙ্গলের নজর তোমার উপর পড়লো। সেই সালগাঁওকার এবং সালগাঁওকারে অনেক সুনামের সঙ্গে খেললে, সালগাঁওকারকে ন্যাশনাল লিগও দিয়েছিল। সালগাঁওকারের এই আর মনে হয় ব্রুনো কুটিনো তোমার আইডল, তার সঙ্গেও খেলতে পেরেছিল। সালগাঁওকার আশাটা এবং তারপরে সেখানে নিজে একজন প্রতিষ্ঠিত ফুটবলার হওয়া, এইটা তো সালগাঁওকার থেকেই হয়েছিল। অবশ্যই দেখো, আমি সালগাঁওকারকে জীবনে কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু আজকে যেভাবে আমি নাম কামিয়েছে, সেটা হয়তো ইস্ট বেঙ্গল না খেললে আমার লাইফটা সাকসেস হতো না, ফুলফিল হতো না। সাকসেস তো আমি সালগাঁওকারে পেয়েছিলাম বলে আমি ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছি। আজকালে যেমন যে কেউ আসছে জার্সি পরে চলে যাচ্ছে, তখনকার দিনে ইস্ট বেঙ্গলে স্ট্যাবলিশড প্লেয়ার ছাড়া কেউ কিন্তু জার্সি পরতো না, কিংবা পাওয়ার খুব টাফ ছিল। ইস্ট বেঙ্গল মানে এমন দল ছিল যারা ভালো প্লেয়ার ওদেরকেই জার্সি দিত কিংবা ওদেরকেই তুলে নিয়ে আসতো। ইয়েস, সালগাঁওকারে আমাকে প্রথম বছর থেকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। তার আগে আমি যখন একটা ম্যাচে, মানে প্রি অলিম্পিক ম্যাচে, এটা হোমে নামে হয়েছিল থাইল্যান্ডের বিরুদ্ধে, তখন আমি সালগাঁওকারে জাস্ট জয়েন করেছিলাম। আমার এখনো অবধি মনে আছে, গ্যালারিতে আমি বিজয়ান আমরা সবাই বসে ইস্ট বেঙ্গলের কোনো একটা ম্যাচ দেখছিলাম। তো বাবুদার সাথে, বাবু চক্রবর্তী আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে, ওনার সাথে আমার দেখা হয়েছিল। ও বললো ইস্ট বেঙ্গল মে খেলেগা? বললো হ্যাঁ খেলেগা। তো তখন আমাদের কয়েকদিন পর আমাদের একটা ম্যাচ হয়েছিল থাইল্যান্ডের এগেনস্টে। তো আমি অ্যাজ এ সাবস্টিটিউট নেমে আমি 7-8 জন থাইল্যান্ড প্লেয়ার্সকে ড্রিবল করে লাস্টে এমন শ্যুট করেছিলাম, সেই গোল পোস্টে লেগেছে। তখন থেকে সবাই বলছিল এই ছেলেটা কে, ওকে নিতে হবে এইভাবে। তো বাট তার আগে বাবুদা এরা আমার উপর একটা নজর রেখেছিল। যাই হোক, কিন্তু কন্ট্রাক্ট ছিল বলে আমি সালগাঁওকার ছেড়ে আসতে পারিনি। 3 বছরের আমার চুক্তি ছিল সালগাঁওকারের সাথে। 3 বছরের পর আমি দেখছি প্রত্যেক বছর ইস্ট বেঙ্গল অফার করেই যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আসতে পারছে না ডিউ টু মাই এগ্রিমেন্ট। 3rd ইয়ার যখন আমার শেষ হচ্ছিল, সেই বছর আমাকে ইস্ট বেঙ্গল অফার করেনি। আমি এলভিদা ওই জায়গাটায় আসছি। তার আগে আমাকে একটু বলো এই ঘটনাটা, যে স্ট্রাইকার এলভিটো ডিকুনা নিজের জীবনটা শুরু করলো, স্ট্রাইকারে খেললো, এবং তারপর এই সালগাঁওকারে এসে উইঙ্গার হয়ে গেল।
এটা কিভাবে হলো, কে করলো তোমাকে? এটা আমাকে করেছে তোমার সাভিও মেদেরা আর মার্কুস পাচেকো, তখন ওরা কোচ ছিল। একদিন ওরা নোট করেছে, সেটা হচ্ছে 4th ইয়ার, ওই 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 বছরেই কিন্তু আমি ইস্ট বেঙ্গল আমাকে নিয়ে নিয়েছে। এবার সেই বছরে সালগাঁওকারে মার্কুস পাচেকো আর সাভিও মেদেরা একটা নোট করেছে কি আমি যেহেতু স্ট্রাইকার আর আমি হচ্ছে স্পিডি প্লেয়ার, ড্রিবলিং করতে ভালোবাসে, ডিফেন্ডাররা আমাকে ঘুরতে দিত না। তো তখন ওরা মনে করলো কি আমাকে হয়তো উইঙ্গার হিসাবে খেলালে ভালো হবে, যেহেতু আমার স্পিড আছে, ক্রস করতে পারে, বুদ্ধি আছে, শুটিং আছে, ড্রিবলিং আছে, সবই আছে। তো আমি বললাম কোচ আমি কিন্তু কোনোদিন খেলিনি, আমি কি করব, আমি বুঝতেই পারবো না, এই জায়গাটা তো আলাদা জায়গা। তো বললো এটা আইটিআর এগেনস্টে ম্যাচ, এখন অব্দি আমার মনে আছে এটা গোয়াতে আই লিগের ম্যাচ। আমাকে বললো তুই চিন্তা করো না, আমি সাইডলাইন থেকে তোকে হেল্প করবো, শুধু বলটা উপরে মিস করলে একটু উইথড্রন আসতে হবে, ডিফেন্সকে হেল্প করতে হবে। আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করবো, কারণ আমি স্ট্রাইকার্স যারা যারা খেলে এটা সবসময় মনে রাখবেন, স্ট্রাইকার্স ডিফেন্সিভ কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তো আমারই সেমই ছিল। এবার কোচ যখন দায়িত্ব দেয়, আমি লাকিলি যেদিকে বেঞ্চ বসে ওই দিকে আমি খেলতে নেমেছিলাম। নর্মালি বেঞ্চ যদি এদিকে হয়, আমি ধরো এদিকে অ্যাটাক করলে আমাকে তার মানে লেফট ফুটের বলে আমি ওইদিকে যেতে হতো। লাকিলি আমি কোচের দিকে যতবারই যাচ্ছে বলটা মিস হলে আলবি কাম ব্যাক কিংবা আলবি গো, সাভিও মেদেরা কন্টিনিউয়াস আমাকে গাইড করেছে। তো এই গাইডেন্সে আমি সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, 2টো গোল করেছে। তো আমার মনে হয় ওইটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট। তারপরে আর আমি বেশি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে একটা ম্যাচ মানুষের একটা লাগে ক্লিক হতে, ক্লিক যদি হয় তুমি হিরো, আর ক্লিক যদি না হয় তুমি জিরো। তখন থেকে আমি ভাবলাম হোয়াট ইজ দ্য রোল অফ আ উইঙ্গার। তো সেইভাবে আমি ফ্রম আ স্ট্রাইকার আই কনভার্টেড মাই সেলফ ইনটু আ উইঙ্গার। আচ্ছা, প্রথম ম্যাচেই উইঙ্গার হলে আর প্রথম ম্যাচেই গোল, এবং 2টো গোল এবং ম্যান অফ দ্য ম্যাচ, সত্যি অসাধারণ। আর এবার একটা কথা জিজ্ঞাসা করব, তোমার দীর্ঘ 14 বছর মানে একটা যুগ ইস্ট বেঙ্গলে খেলা, কিন্তু এই ইস্ট বেঙ্গলে আসার আগের গল্পটাও আমি শুনেছি, ইন্টারেস্টিং, তোমার কাছ থেকে ক্লিয়ার হবো। তোমার মনে হয়তো আসার ইচ্ছে ছিল, কিন্তু এই গোয়া ছেড়ে আসবে এরকম একটা ব্যাপার ছিল। তো আমি জানি যেবার স্বপনদা মানে স্বপন বল গেছিল তোমাকে সই করাতে, স্বপনদাকে তো ভালোই মানে ফোনে ডজ দিচ্ছিলে যে আমি সেই না, এটা ফোনে ডজ না, তার আগে আমার সাথে নিতুদার অনেক কথা হয়েছে। নিতুদার সাথে প্রায় অলমোস্ট কথা হয়ে আমি ওকে ফাইনালি বলে দিলাম ঠিক আছে আমি খেলবো। এবার যেমন হয় প্লেয়াররা তখন তো বলে দেয়, কারণ তখন তো হাতে পেন নেই, সিগনেচারের কাগজ নেই, কিছুই নেই, বলেছিলাম। এবার লাস্ট ম্যাচ সালগাঁওকারের এগেনস্টে ইস্ট বেঙ্গলের খেলা ছিল, তো সালগাঁওকারে তখন আমি ছিলাম, তো আসতে পারিনি, আমার ডাবল বুকিং ছিল তখনকার দিনে, ডাবল বুকিং, আজকে যেমন 4টে বুকিং হয়েছে, তো আসতে পারিনি। তারপরে নিতুদা একদিন বললো আমি স্বপনদাকে পাঠিয়ে দিচ্ছি। এবার আমি ওকে বললাম, বলার পর আমি হঠাৎ করে ভাবলাম না আমার মন তো চাইছে না ইস্ট বেঙ্গলে জয়েন করে, বাড়ির বাইরে থাকতে হবে, থাকতে পারবো কি পারবো না। এভাবে করে আমার মার তখন সত্যি কিন্তু একটা হাতের এক্সারসাইজ ছিল, মার একটু পড়ে গেছিলো, মার একটু ফিজিওথেরাপির কাছে যাওয়ার ছিল। তো স্বপনদা গোয়ায় ল্যান্ড করেছে, স্বপনদা বলে আমি দেখা করতে চাইছি। আমরা দাদা আজকে হবে না, মাকে নিয়ে আমি হসপিটালে এসেছি, মার থেরাপি চলছে। তখন বলো ঠিক আছে তাহলে প্লিজ একটু ফ্রি হলে জানালাম, কখন ফ্রি হবে আমার কোনো ঠিক নেই। আমি বললাম তুই একটা কাজ করো, তুমি চলে যাও, আমি কলকাতায় এসে সই করবো। তো স্বপনদা বললো না এটা কি করে হবে, আমি তো তোমার জন্য এসে, এটা না হলে একটু খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তাহলে দাদা কিন্তু আমি তো কোনো দেখা করতে পারবো না, কারণ আমি তো মাকে নিয়ে আছো। সেদিন রাত চলে গেছে, আবার স্বপনদা নেক্সট মর্নিং আমাকে আবার রিকোয়েস্ট করেছে, আমি কিছুতেই দেখা করিনি। আমি বললাম না হবে না, মাকে আবার ডেকেছে, যেতে হবে। তো স্বপনদা বললো ঠিক আছে তাহলে আর কি করা যাবে, তাহলে তুমি পরে তাহলে বুঝে নাও। এই করে আমি বললাম স্বপনদার 2:30টার সময় ফ্লাইট ছিল, আমি বললাম স্বপনদা তার মানে চলে গেছে, 2টো না 2:30টা বেজে গেছিল। আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখছি আমার কাজিন সবাই বাড়িতে এসেছিল, একটু টিভি দেখছে, মুভি দেখছিল। হঠাৎ করে যখন বেল বাজে আমি বললাম কোনো একটা নর্মাল মানুষ, মানে আমাদের কোনো রিলেটিভ হয়তো এসছে, আমি সেটা ভেবেছিলাম। হঠাৎ করে আমি স্বপনদার গলা পেলাম, মানে এই গলাতেই আমার পুরো ঘুম অব্দি ভেঙে গেছে। বললাম এই মানুষটা এখানে চলে এসছে। তারপরে আমি তাড়াতাড়ি এলাম, বললাম তুমি যাওনি? বললো না 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 আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করলাম, তোমার সাথে দেখা না করে কি করে যেতে পারি। আমি বললাম চলো তোমার বাড়িতেই যায়। চলে এসছে, আমাকে বললো দেখো তোমাকে সাইন করতে হবে না, কিন্তু এটা জাস্ট টোকেন অফ মানি তোমার কাছে রেখে দাও। তখনকার দিন এইসব হতো। আমি নিলাম, একটু টেম্পটেশন তো হয়ই, সত্যি কথা বলবো না। তো
নেওয়ার পর আমি সত্যি কোনো সাইন বাইন করিনি কোনো এগ্রিমেন্টে কোনো এতে, একটা ছোট্ট কাগজে সই করেছিলাম। যাই হোক, তখনকার দিনে এই একটা ছোট কাগজে সই অবধি অনেক অনেক ভ্যালিড হয়। যাই হোক, এটা হওয়ার পর সফলতা চলে গেছে। আমি বাবাকে বললাম, বাবা আমি হয়তো কোনো কাগজে সাইন করিনি, কন্ট্রাক্ট কাগজে, কিন্তু আমার মনে হয় আমার মাইন্ডটা এখান থেকে চেঞ্জ করা উচিত না। একবার আমি অলরেডি ফেসে গেছিলাম, ডেম্পো সারগাম করে আমার সই হয়েছিল ডাবল ক্লাবে। তখন একবার আমি মানে খুব টেন্স ছিলাম, আমার মনে হয় এই জায়গা থেকে আমার মনে হয় অন্য কোনো ক্লাবের সাথে কথা বলা উচিত না। তো এই খবরটা সারগঙ্গার পেয়ে গেছে, সারগঙ্গার পরের দিন আমার বাড়িতে মানে আমাকে সই করার জন্য আমাকে ডাকলো, ডেকে অফিসে চলে গেলাম, কথা বললাম। ওরা আবার আমাকে ফোর্স করেছে, বলে তুমি যা পয়সা পেয়েছে তার থেকে বেশি আমরা দেবো। আমি বললাম দেখো আমি এখন আর মাইন্ড চেঞ্জ করলাম, ওইটা তুমি কোনো সাইন করেনি, তাতে কোনো কিছু হবে না, আমরা যা করার আমরা করে নেবো, কোনো চিন্তা নেই। আমরা সেটা আমি জানি, তাহলে আমাকে একটু টাইম দাও, আমি বাড়িতে যাই, মা বাবার সাথে কথা বলে জানাবো বলে আমি চলে গেলাম। আর ওদের কোনো ফোনই ধরেনি, বিকজ একটা টাইমে আমি অলরেডি রিপ্লাইন করেছিলাম, যেহেতু ডেম্পোতে আগে সই করেছিলাম, তারপরে সালগাম করে সই করেছিলাম, আর তারপরে একটা বড় হেডলাইন্স এসেছিল গোয়াই কাগজে, আলভিটো ইন ট্রাবল সাইন্স ফর 2 ক্লাবস। তো এই জিনিসটাকে আমি আবার কন্টিনিউ করতে চাইছিলাম না, কারণ দুবার যদি একটা মানুষের কাছে যদি এটা হয় তাহলে লোক ভাববে ইজ গ্রিডি ফর মানি। তো আমি তাই জন্য বললাম না, যা হয়েছে হয়েছে, আমি ইস্ট বেঙ্গলের প্লেয়ার, ইস্ট বেঙ্গলেই খেলবো। এইভাবে একটার পর একটা বছর। তারপর ইস্ট বেঙ্গল ক্লাবে প্রথম দিন যেদিন আসলে, সুভাষ ভৌমিক মনে হয় কোচ তোমাদের, ড্রেসিং রুমে মানে তখন তুমি জুনিয়র প্লেয়ার আর কি, মানে গোয়ায় ভালো খেলছো এবং এজ এ জুনিয়র প্লেয়ার তখন অতটা হয়নি তোমার, আর তখন ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে সব তাবড় তাবড় ফুটবলাররা, ওই অনুভূতিটা কি ছিল? আমার মনে হয় আজকে আমার যদি সাকসেস, আমি সবাইকে ক্রেডিট দেব, ইনক্লুডিং দ্য অফিসিয়ালস, সাপোর্টার্স, কিন্তু আমার মনে হয় আমরা যদি রেজাল্ট পজিটিভ পেয়েছে সেটা হচ্ছে অনলি বিকজ অফ আওয়ার ড্রেসিং রুম। ড্রেসিং রুম ছাড়া আমার মনে হয় না ওই দিন আমাদের মানে ট্রফি জেতার কোনো সম্ভব ছিল। কারণ হচ্ছে প্রথম দিনে যখন এসেছিলাম, আমি তখন জয়পুর ম্যাচে ছিলাম, যেখানে আমি ষষ্ঠী, সংগ্রাম, নন্দী সবাই এক জায়গায় ছিলাম। পরের দিন আমি প্র্যাকটিসে গেলাম, तो वेंकी এদের সাথে দেখা হলো। তো वेंकी बोला अभी तुम हम लोग के साथ क्यों नहीं रहते, इधर आ जाना, हम लोग एक साथ रहेंगे। তো वेंकी ছিল, রাজু বলে একটা প্লেয়ার ছিল মণিপুরি, তারপরে কুলু তুমরান ছিল, সুরেশ ছিল, অরুণ মালহোত্রা ছিল। আমরা ঠিক আছে তাহলে তোমার কাছে চলে আসবো। একদিন প্র্যাকটিস করে ব্যাগ নিয়ে ওদের ওইখানে চলে গেলাম, কালিন্দি ম্যাচ সেটা। ওখানে থাকতে থাকতে প্রত্যেক দিন আমরা যখন প্র্যাকটিসে যাই, ড্রেসিং রুম এমন পাবেন চাঙ্গা, দীপঙ্কর থেকে শুরু করে চন্দন দাস, ষষ্ঠী দুলে, বিকাশ আমাদের সূর্য বিকাশ চক্রবর্তী, মানে কি যায় আর কি, মানে দীপক মন্ডল, মানে কি যায় আর কি মারে, মানে ভাবতে পারবে না। মানে আমরা ধরো 7:30 কিংবা 8টায় প্র্যাকটিস, আমি আমার শেষ হচ্ছিল তোমার 9:30 ম্যাক্স টু ম্যাক্স কিংবা 10টায়। তো ওইখানে আমি দেখছি মানে 12টা 12:30 অব্দি আমরা আড্ডা মারছে। তো এই করে আমি ধরো বাড়ি পৌঁছে যাচ্ছি 1টা-1:30টার মধ্যে, খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠতে হতে, একটা রাত্রিবেলা ঘুমানোর আগে একটা মাইন্ডের মধ্যে চলতো কখন যা সকাল হয়ে যাবে আর আমি প্র্যাকটিস চলে যাবো। একটাই কারণ, সেটা হচ্ছে ড্রেসিং রুমের জন্য। মানে দিস ওয়াজ হোয়াট উই লাভড ইন দিস ইস্ট বেঙ্গল ক্লাব। এই যে মানে প্র্যাকটিসে যাওয়া, আজকে অনেক প্লেয়ার আছে না কালকে আমি প্র্যাকটিস যাবো না, ভালো লাগছে না, দ্যাট নেভার কেম টু আওয়ার মাইন্ড। কারণ এই ড্রেসিং রুম মানে এত ভালো ছিল। আজকে অবধি আমরা কোনো জায়গায় যদি খেলতে যাই, ম্যাচের আগে ড্রেসিং রুমে কি কি গল্প হয়, অনেকজন বলে এরা অনেক ক্ষেপ খেলে, ওদেরকে আমি একটাই কথা বলতে চাই, সেটা কোনো ক্ষেপ না, সেটা হচ্ছে ভালোবাসা খেলার জন্য। আমরা যে এখন অবধি ভালোবাসা খেলার জন্য, সেটা আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। অনেকজন ভাবে আমরা হয়তো ক্ষেপ, অবশ্যই এজ এ সেলিব্রিটি কেউ যদি আমাদের এক্সিবিশন ম্যাচ করে, কেউ যদি টাকা দেয় আমরা নেবো কেন, কিন্তু কেপ মাঠের মতন আমরা টাকা নিচ্ছে না। এজ এন এক্সিবিশন ম্যাচ আমাদের সবাই রেসপেক্ট করে, কিংবা আমাদের খেলাকে ভালোবাসে, খেলাকে ভালোবেসেছিল বলে আমাদেরকে ডাকে, খেলতে ডাকে, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ অর্গানাইজ। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি যদি ধরো নবী মেহতাব কেউ যদি ম্যাচ ধরে, আমি কোনোদিন ওদেরকে জিজ্ঞেস করে না কত টাকা দিচ্ছে, আই জাস্ট সে ওকে। কারণ হচ্ছে সবাই সাথে দেখা হবে, মিট হবে, আর ওই পুরোনো দিনের গল্প শুরু হয়ে যাবে। আর ওই করতে করতে সময়টা কিভাবে কেটে যায়
আমরা মাঝে মাঝে হেসে হেসে মরে যাই। সো দিস ইজ দ্য থিং হোয়াট উই এনজয়েড, যেটা আমার মনে হয় না আজকালের দিনে এইসব। ওই সময় মানে এই 2002, 3, 3, 4 এই সময় দুটো ন্যাশনাল লিগ তোমরা চ্যাম্পিয়ন হয়েছিলে, 2002 সালে তুমি এসেছিলে। তো সেই সময় ড্রেসিং রুমে মানে সব থেকে মানে দুষ্টু বলবো বা সব থেকে পিছনে লাগতো, আমি জানি স্বপনদার পিছনে তোমরা একটু বেশিই লাগবে, কে ছিল? দেখো, একজন কারো নাম বলতে খুব ডিফিকাল্ট, কিন্তু যেমন সূর্য বিকাশ চক্রবর্তী যেমন ক্যারেক্টার, কিংবা চন্দন দাস, দীপঙ্কর রয়, ষষ্ঠী দুলে, এরা হচ্ছে কার্টুন ক্যারেক্টার। যে যেভাবে ওরা মাঠে পারফরমেন্স, তো ওরা ড্রেসিং রুমে একটা আলাদা টাইপের পারফরমেন্স, মানে সত্যি ওদের অফিস ছিল। কিন্তু আমি যতদূর জানি কলকাতা বেস্ট প্লেয়ার যারা যারা আছে, ওদের তো অফিস যাওয়া শুধু একটা সিগনেচার করে বাড়ি যাওয়া। তো ওই জন্য ওরা একটু অনেকক্ষণ বসে থাকতো, বাট দে আর সিরিয়াসলি, আই মিন আমি ওই দিনকে মনে করলে আমার এখন অব্দি হাসি পায়। বাট সিরিয়াসলি চন্দন, আই মিন ষষ্ঠী, দীপঙ্কর, সূর্য, এরা চারজন স্পেশাল। আরো হয়তো অনেকজন আছে যেমন দীপক বলো, নন্দী বলো, কিন্তু এরা চারজন একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল, মানে সত্যি ডিফারেন্ট ক্যারেক্টার। সব সময় হাসি, এর পিছনে ওর পিছনে। আমার মনে হয় দ্য বেস্ট ওয়াজ ষষ্ঠী দুবে। ও তো কোচকেও ছাড়েনি, সুভাষদার পিছনেও লাগতো। না না, লাগতো, কিন্তু ওর একটা গার্ডসই ছিল। নাহলে একটা প্লেয়ার কোনোদিন বলতে পারি কি আমাকে বাদ দাও, আমি চাইম্যানকে আটকাবো? আর এটা একটা গার্ডস দরকার। কোচ তো বলেনি কোন পজিশনে আমি দেখছো, ও তো শুধু বলেছে আমার প্রত্যেক পজিশনে প্লেয়ার আছে, একটা পজিশন ছাড়া, সেটা কে খেলতে পারবে। তখন ও হাত তুলে নিয়েছে, বলো আমি খেলবো। বলো তুমি চাইম্যানকে আটকাতে পারবে? বললো হ্যাঁ অবশ্যই, তুমি বাদ দাও, আমি সব করে দেবো। বাট দিস ইজ হোয়াট ইউ নিড গাটস টু ডু দ্যাট। আই মিন ষষ্ঠী যেটা করেছে, মানে হ্যাটস অফ। একদমই, তোমাদের আশিয়ান কাপ এটা একটা স্মরণীয়। সেই সময় হয়তো এই ড্রেসিং রুমটা এরকম ছিল বলে, তোমরা খোলামেলা ভাবে থাকতে বলে এই সাফল্যটা পেয়েছি। অবশ্যই। আর আমি তার সাথে সাথে আমাদের যা ফরেন প্লেয়ার্স ছিল, যেমন মুসা বলো, আমাদের মাইকো করো বলো, আমি ওদেরকেই সবাইকে ক্রেডিট দেবো। কারণ হচ্ছে ওরা যেভাবে প্লেয়ার্সের সাথে জেল করেছে, দিস ইজ সামথিং ইউনিক। কারণ ফরেন প্লেয়াররা কি করে, আসছে চলে যায়, ওরা খুব একটা ইয়ার্কি মারে না। কারণ মুসা, মাইকো করো, এরা একটা ক্যারেক্টার এমন কি সব সময় সবার সাথে মিশবে, ইয়ার্কি মারবে, আমাদের সাথে বসে ওরাই লাইফটাকে এনজয় করেছে। সো দিস ওয়াজ সামথিং ভেরি ভেরি নাইস। আমি মানে সত্যি মানে দ্য টিম হোয়াট উই হ্যাড ওয়াজ সিরিয়াসলি দ্য বেস্ট টিম। আচ্ছা, এই আশিয়ান কাপের যদি কথা বলি, আর মানে তুমি তো আমরা সবাই জানি বাপায়ের জাদু তোমার একটা ছিল, কিন্তু আশিয়ান কাপের ফাইনাল ম্যাচের যে ফার্স্ট গোলটা তুমি করেছিলে, এবং সেটা ডান পায়ে করেছিলে। না, এটা আমার ফার্স্ট গোল না, এটা আমার থার্ড গোল। ফার্স্ট গোল মাইকো করো করেছে, দ্বিতীয় করেছে বাইচুং, তৃতীয় করেছে আমি। তখন তো 2-1 বলে আমরা জিতছিলাম, তখন খুব প্রেশার আসছিল। লাস্টে আমার গোলে 3-1 হয়েছে। তো ইয়েস, এটা আমার একটাই গোল, এন্ড আই থিংক ইটস ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল গোল। কারণ বাপায় আমি এমনিতেই ইউজ করতাম না, সেদিন কি হয়েছে আমি নিজেই জানি না। একটা বাপায় রাইট ফুটের একটা পেয়ে গেছে বল, আমি বললাম না, এখান থেকে গোলেই মারা উচিত, যেখানেই যাক, যাই হোক না কেন। কিন্তু প্রেশার যেভাবে আসছে, চলো একটা চেষ্টা করে দেখি। তো যেমন হয় অনেক জনের একটা ওয়ার্ল্ড ক্লাস গোল হয়, কিন্তু তুমি ওকে ওইভাবে 10টা চান্স দিলে হয়তো 10টার মধ্যে 10টা গোল করতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই সাম গোলস আর কনসিডার্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট গোলস। তো আমার কাছে এই গোলটা হচ্ছে সব থেকে বেস্ট গোল। কারণ হয়তো নন প্লেইং ফুটে, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল গোল। আজকে এই গোলের জন্য আমাকে অনেকজন বলে আসিয়ান কাপে তুমি কিন্তু দারুণ গোল করেছে, আসিয়ান কাপে ফাইনালে গোল করেছে। সো দ্যাট গিভস ইউ সামথিং এক্সট্রা গুজবাম্পস। মানে সবাই তো জানে আমরা আসিয়ান কাপ স্কোয়াডে ছিলাম, জিতেছে, সব ঠিক আছে, কিন্তু ফাইনালে যা গোল করেছে যখন শুনতে পায়, একটা গুজবাম্পস দেয়। আই ফিল প্রাউড অফ মাই সেলফ, যেটা আমি ইস্ট বেঙ্গলে এসে কোনো অন্যায় করিনি। আই হ্যাভ অ্যাচিভড হোয়াট আই ওয়ান্টেড এভরিথিং ইন মাই লাইফ। আর এই সময় মানে যেহেতু এফসি বাইরে, মানে তোমরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলে, তো সেখানটায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো যে এই যে ম্যাচটা, সুভাষ ভৌমিক তোমাদের কোচ, তার অবদানটা মানে যেহেতু তিনি বিলিভ করেছিলেন যে হ্যাঁ আমাদের টিম ইস্ট বেঙ্গল পারবে, এবং সেই কারণেই মানে তোমাদের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করেছিল, এবং তার ফলে এই সাকসেস। দেখো, আমার মনে হয় পজিটিভ থাকা সবসময় ইম্পর্টেন্ট। সুভাষ ভৌমিকের মধ্যে এই একটা জিনিস ছিল, ও কোনোদিন যতই বড় দল আসুক না কেন, কোনোদিন কাউকে বেশি ইম্পর্টেন্স দেয়নি। ও সবসময় ওর মোটিভেশন লেভেলটাই আলাদা ছিল। এই কার সাথে ম্যাচ, তোমরা বড়, ওরা না।
মানে এই মোটিভেশনটা আমার মনে হয় খুব কম কোচেস আছে যারা ম্যাচের আগে মোটিভেট করে। অনেক কোচ বলবে এই ম্যাচটা তোমরা একটু এই করো, সাবধানে খেলো, কিংবা দেখো ডিফেন্সিভলি বেশি স্ট্রং করো, এই করো ওই করো। কিন্তু ওই ম্যাচে আমার মনে হয় একটা আলাদা ইয়ে ছিল আমাদের মধ্যে, কি না সুভাষ ভৌমিক আমাদের একটা ট্রাম্প কার্ড ছিল। বাইরে দাঁড়িয়ে ও বলতো না তোমরা ম্যাচটা জিতবে, প্লে আ নর্মাল গেম, ইউ আর অল সেম অ্যাজ দেম, ওরা কোনো বড় প্লেয়ার না, হু সেড ইউ ক্যানট ডিফিট দেম। এই অনেক কম কোচ আছে যারা মানে ইন্সপায়ার করে কিংবা মোটিভেট করে। আচ্ছা, আমি শুনেছিলাম সেই সময় নাকি, সেই সময় কি তার পরের বছর তোমার সাউথ আফ্রিকা থেকে কোনো একটা অফার এসেছিল কিন্তু তুমি যেতে পারোনি, এরকম কি হয়েছে? অবভিয়াসলি এটা আমরা আইএফএ একাদশ যখন সাউথ আফ্রিকা গেলাম সেই বছরে আমি অফার পেয়েছিলাম ম্যানিং রেঞ্জার্স ক্লাব থেকে, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সেই বছর অনেক প্লেয়াররা তখন ইন্ডিয়া ক্যাম্পে ছিল, তো তাই জন্য আমাকে ইস্ট বেঙ্গল ক্লাব তখন আমাকে ছাড়েনি। কিন্তু আমার আজকে হয়তো একটা ফরেন ক্লাব খেলতে পাইনি, সেটা হয়তো একটা রিগ্রেট হতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যে আমাকে এত কিছু দিয়েছে কিংবা আমি যে এত কিছু পেয়েছে তার আমার লাইফে কোনো রিগ্রেটস নেই। হয়তো বিদেশি ক্লাব আমি খেলতে পাইনি, সেটা একটা রিগ্রেটস আছে, বাট ইস্ট বেঙ্গল ক্লাব তারপরের দিকে আমি যেটা অ্যাচিভ পেলাম, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ। কোনো রিগ্রেট সেরকম আমার নেই। আচ্ছা, সেখান থেকে দাঁড়িয়ে তুমি তো টানা 14 বছর এই ইস্ট বেঙ্গল ক্লাবে লাল হলুদ জার্সিতে খেলেছো। এই সময়টা যেরকম ছিল, আরেকটা সময় ছিল হচ্ছে যখন ট্রেভর মর্গানের সময়টা, এই সময়েরও ড্রেসিং রুমটা মনে হয় বেশ চনমনে ছিল। অবশ্যই একটু আলাদা টাইপের ছিল, কারণ ট্রেভর মর্গান অলসো একটু ক্যারেক্টার ছিল সেম এজ সুভাষ ভৌমিক, মাঠের অনেক সিরিয়াস, ড্রেসিং রুমে কিংবা ম্যাচের আগে কিংবা প্র্যাকটিসের আগে কিংবা প্র্যাকটিসের পর একটু আলাদা টাইপের লোক ছিল, যে সব সময় মানে ইয়ার্কি মারতো, লেগ পুলিং করতো, এইসব মানে ট্রেভর মর্গান খুব ভালো কোচ ছিল, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই প্লেয়াররা রেজাল্টস দিয়েছে। হয়তো আমরা আই লিগ জিতে নেই ওনার আন্ডারে, তো বাট দেয়ার ওয়াজ এ ডিফারেন্ট ফিলিং। প্লেয়ার্সরা যেমন সুভাষ ভৌমিক টাইমে ড্রেসিং রুমে আসতে এনজয় করতো, সেমই ট্রেভর মর্গানের মানে শুধু ড্রেসিং রুম বলে না, প্র্যাকটিস অব্দি এনজয় করতো। আর ওর কাছে কি ম্যাটার করতো কি মাঠে যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার 100% দাও, মাঠের বাইরে তুমি যা কিছুই করো ওর কাছে কোনো ম্যাটার করতো না। তাহলে তুমি দেখো ওরা, ও বলো তোলকে বলো, কত জায়গায় ওরা এনজয় করেছে, পার্টি করেছে, কিন্তু ওর কাছে যা ম্যাটার করে সেটা হচ্ছে মাঠে তুমি কেমন প্র্যাকটিস করছো সেটা ম্যাটার করতো। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, মনে আছে আমার ইস্ট বেঙ্গল জনতার কাছে যেটা আর কি সব থেকে ভালো দিক থেকে খারাপ দিক আর কি, সেটা হচ্ছে কলকাতা লিগ তোমরা জিতছো, টোলগেওজবে গোল করছে এবং গোল করার পর ম্যাচ শেষ হলো, তোমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলে কলকাতা লিগ, এবং বিকেলবেলা দেখা গেল টোলগেওজবে টুটু বসুর অফিসে সবুজ বেরুন জার্সি পড়ছে। তো এটা আমরা সাংবাদিক হিসেবে ছিলাম, আমরাও অবাক হয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানতে নাকি? না, সত্যি কথা বলতে আমি সেটা একটু খবর পেয়েছিলাম, কিন্তু আমি বললাম হয়তো অনেক রিউমার্স কন্ট্রোভার্সি যেমন হয় সেরকম ভেবেছিলাম, কারণ তোলগে এমন ছেলে ছিল কি ইস্ট বেঙ্গলে এস্টাবলিশড হয়েছিল, কি সেট হয়ে গেছিল, আর এক একবার এক একটা প্লেয়ার এক একটা ক্লাব স্যুট করে। যেমন আমি বলবো জবি জুস্টিন ইস্ট বেঙ্গলে যথেষ্ট ভালো খেলেছে, মোহনবাগান যাওয়ার পর খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। এরকম বহু প্লেয়ার আছে যারা ইস্ট বেঙ্গল পারফর্ম করেছে কিন্তু মোহনবাগানে করতে পারেনি, কিংবা মোহনবাগান থেকে যারা ইস্ট বেঙ্গলে এসেছে ইস্ট বেঙ্গলে সেরকম পারফর্ম করতে পারেনি। তো এইগুলো হয়, বাট তোলগে আমি শুনেছিলাম, কিন্তু আমি লাস্ট অব্দি আমি ভেবেছিলাম হয়তো তোলগে সই করবে না, বাট ফুটবল ইজ আ প্রফেশনাল প্লেয়ার্স গেম, তো সামটাইমস পয়সা একটু অ্যাডিকশন হয় কিংবা একটা টেম্পটেশন হয়, তো সেইটা হয়তো তোলগের ক্ষেত্রে হয়েছে, যেটা ও পরে রিয়েলাইজ করেছে, রিপেন্ট করেছে, বাট আলটিমেটলি হি থট হোয়াট হি ডিসাইডেড ওয়াজ দ্য রাইট ডিসিশন ফর হিম। মোহনবাগান থেকে তোমার কখনো অফার এসেছে? অবশ্যই এসছে, এটা তো সবাই জানে, এটা আমার বলার কিছুই নেই। যেই বছর আমি ইস্ট বেঙ্গলে ছিলাম তখন দেবাশিস দা আমার কাছে এসেছিল, একটা বড় অফার করেছে, কিন্তু সেই অফার আমি অ্যাকসেপ্ট করিনি। আমাকে বললো দেখো একটু আরেকবার ভেবে নাও, তুমি চাইলে আমি তোমাকে আরও এর থেকে বেশি বাড়িয়ে দিয়ে দেবো। আমি বললাম না দাদা। তারা বললো কী চাও? আমি বললাম আমি কিছু চাই না, আমি জাস্ট ভাবলাম আমি ইস্ট বেঙ্গলেই খেলবো। যাই হোক, দেখো আমি যাইনি, আমাকে কেউ বলেনি আমাকে এখানেই খেলতে হবে, কিন্তু আমার মাইন্ডে হয়তো এটা আমার রং কনসেপ্ট, বাট এটা আমি সবসময় এটা মানে ইয়ে করছিলাম
দেখো ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা ডার্বি কিংবা রাইভালরি, ইন্ডিয়া পাকিস্তান একটা রাইভালরি ডার্বি যাই বলো, তো ইন্ডিয়ার প্লেয়ার কি পাকিস্তানে খেলতে পারে কিংবা পাকিস্তানের প্লেয়ার ইন্ডিয়াতে খেলতে পারবে না। তো আমি এটাই ভাবছিলাম কি আমি ইস্ট বেঙ্গলের কি করে মোহনবাগানে খেলতে পারি কিংবা এরকম, বাট অনেক প্লেয়ার যারা মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল এসছে ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান চলে গেছে, কিন্তু আমার মাইন্ডের মধ্যে চলছিল না আমি ইস্ট বেঙ্গলেই খেলবো। হয়তো তখনকার দিনে ওই অফার যেটা আমাকে দিয়েছিল অনেক বড় অফার দিয়েছে, কিন্তু আজকের দিনে আমি বলবো আমি খুব খুশি। আমি আমি ইস্ট বেঙ্গলে একটা সবাই বলে একটা লেজেন্ড অফ ইস্ট বেঙ্গল, তো এটা শুনে আমার কাছে সব কিছুই। এখন ইস্ট বেঙ্গলের সাথে আমি কোনোভাবে কোনো কিছুতেই যুক্ত নেই, তো বাট অ্যাটলিস্ট এইটা শুনলে আমার ভাল লাগে, ক্লাবে যেতে আমার ভাল লাগে, সব অফিসিয়ালদের সাথে একটু বসে আড্ডা দিতে ভাল লাগে। আমি সব সময় মানে আমি যে কোনো সময় আমার ক্লাবে যেতে পারি, আমি ফিল করতে পারি এটা আমার নিজের ক্লাব। আমি আজকের দিনে খুব খুশি আছি কি আমি ইস্ট বেঙ্গল থেকে গেলাম, ইস্ট বেঙ্গলেই ছিলাম, ইস্ট বেঙ্গল থেকে সব কিছু পেয়েছে। অ্যান্ড আই রিয়েলি কনসিডার যখনই আমি ক্লাবে যাই আমি এমন জায়গায় চলে এসেছি যেখানে আমার পিসফুল, মানে আমার মানে মনে হয় কি আউট অফ অল দ্য ওয়ারিজ অল দ্য টেনশনস, খুব ভালো লাগে। এর জন্য তুমি একটা সময় ইস্ট বেঙ্গলের ফুটবলার থেকে কিছুটা সময় কোচিং এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ছিলে তুমি ইস্ট বেঙ্গলের। ডার্বি ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে একটা ফুটবলারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সে তারকা হওয়ার ম্যাচ এটা। এই ম্যাচটা যখন খেলতে নামতে কি আলাদা ফ্যাক্টর ছিল, তো এত দর্শক, এই ব্যাপারটা কিরকম লাগতো? দেখো অবশ্যই ডার্বিতে আমরা অনেক দর্শক দেখেছি, সেটা হয়তো অন্য ম্যাচে খুবই কম দর্শক দেখতাম, কিন্তু ডার্বি সবসময় আলাদা জিনিস ছিল, আলাদাভাবে লোক ভরতো। আমার এখন অব্দি প্রথম ডার্বিতে আমার এখন অব্দি মনে আছে আমাদের ফুটবল সেক্রেটারি তখন ছিল সন্তোষ ভট্টাচার্য, তাকে বাবুদা বলা যেত। ও আমাদের বাড়িতে এসেছিল যখন আমি কালিন্দিতে ছিলাম, তো হঠাৎ করে বলে তুম লোক জানতে हैं तुम लोग क्यों है यहाँ पे। আমি বললাম हाँ ट्रॉफी जीतने के लिए। बोले नहीं, कल का मैच जीतो वही हम लोग के लिए सब कुछ है। हम बोला कल का मैच जीतो वही सब कुछ है, तो इसका मतलब आपको आई लीग नहीं चाहिए। तो बोला नहीं आई लीग बाद में देखेंगे, अभी फिलहाल हम लोग को सिर्फ कैलकाटा ये सॉरी हम लोग का ডার্বি ম্যাচ चाहिए। তো বলে চলে গেছে, আমরা সবাই আর কি মানছিলাম এই লোকটা কি রে, কোনো माताएं কোনো বুদ্ধি নেই, कोई आने से बोलते हैं हमको टूर्नामेंट चाहिए ट्रॉफी चाहिए और ये बोलते हैं ये मैच हमको दे दो और कुछ नहीं चाहिए। তো এই আর কি মানছিলাম। যাই হোক পরের দিন যখন মাঠে নামলাম প্রথম আমার চোখ চলে গেছে গ্যালারিতে, পুরো গ্যালারি ভর্তি। আমি তখনই ভাবলাম না এই লোকটা ঠিকই ছিল। আজকে এত দর্শকের সেন্টিমেন্টস কিংবা ফিলিংস ইমোশনস শুধু একটাই ম্যাচে, সেটা হচ্ছে ডার্বি ম্যাচ। ইস্ট বেঙ্গলের একটা আলাদা পার্ট ছিল, মোহনবাগানের একটা, কারণ তার আগে তো আমি কোনোদিন ডার্বি ম্যাচ দেখিনি কিংবা খেলিনি। গোয়ায় হয়তো সারগাঁওকা ড্যাম্পো ডার্বি হলে এত দর্শক হতো না কিংবা এত আলাদা আলাদা হতো না, সবাই মিশিয়ে বসতো। তো আই সেড সিরিয়াসলি হি ওয়াজ রাইট, ও যেটা চেয়েছে সেরকমই করতে হবে। তো যাই হোক আমি এক্সট্রা কোনো এফোর্টস দেয়নি, আমি সত্যি কথা বলবো আমি যেভাবে অন্য ম্যাচ নিতাম সেভাবেই ডার্বি ম্যাচ নিয়েছে। বাট ডেফিনেটলি বাই গডস গ্রেস অনেকগুলো গোল করেছে, যেমন তুমি ঠিকই বলেছো আজকে ডার্বি ম্যাচে যারা গোল করে ওরা হিরো। তো লাকিলি আই বিন হিরো ইন লট অফ ম্যাচেস। আমার মনে হয় ম্যাক্সিমাম যদি গোল আমার ক্যারিয়ারে আছে সেটা হচ্ছে আমার ডার্বি ম্যাচে। কোন ডার্বির গোলটা তোমার কাছে এখনো স্পেশাল মেমোরেবল? অনেকগুলো গোল আছে, বাট আমি একটা গোল আমি মানে একটু আলাদাভাবে নেব, সেটা হচ্ছে যেই ম্যাচে আমরা 2-1 গোলে হারলাম। প্রথম গোলটা আমার ছিল, তারপরে লালন পুয়া ওদের যে দুটো গোল করেছে আমাদের বন্ধু আর্নাব শর্মা ছিল, ও দুটো গোল করেছে। যেভাবে আমি ওই গোলটা করেছে, নির্মলের ক্রস আসছিল, আমার ভলিটা এত সুন্দর কানেক্ট হয়েছে। আমার এখন অব্দি মনে আছে ওই ক্রসটা দেখে মনুদা কোচ ছিল আমাদের তখন, ও টার্ন করে বেঞ্চে বসতে যাচ্ছিল, তাহলে স্যার তারা কোথায় ক্রস করেছে। আর হঠাৎ করে যখন গ্যালারি থেকে একটা আওয়াজ হয়েছে, তারপরে ঘুরিয়ে যখন দেখেছে আমি গোল করেছি। হয়তো রাত্রিবেলা ও হাইলাইট দেখেছে আমি কিভাবে গোল করেছি, তার আগে ও জানতো না আমার কিভাবে, কারণ অনেক উপরে বল ছিল, আমার কানেকশনটা ভালো হয়েছে। তো আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট গোলস। তারপরে অনেক গোলস আছে, যেমন 4-3 আমরা হারলাম, দূর থেকে একটা শট, তারপরে একটা ভলি, 2 গোল আমি করলাম, তারপরে আরেকবার 4-1 গোলে আমরা যখন জিতেছে। অনেকগুলো গোলস আছে, বাট আই থিঙ্ক দ্য বেস্ট গোল ফর মি ইফ ইউ আস্ক টু পিক ওয়ান সেটা হচ্ছে 2-1, যেটা আমি বললাম লালন পুয়া 2 গোল করেছে।
আমি এক গোল করেছি, দ্যাটস টু মি ওয়ান অফ দ্য বেস্ট গোলস অফ মাই ক্যারিয়ার। আচ্ছা, ডার্বি ম্যাচের পর আমরা দেখতাম তোমরা একটা সেলিব্রেশন করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম, কখনো দেখেছি এরকম এরকম সেলিব্রেশন, কখনো নৌকার মতো সেলিব্রেশন করতে, যেগুলো একটা ট্রেডমার্ক ব্র্যান্ড হয়ে গেছে। তো এইগুলো কার মাথা থেকে আসতো তোমরা সবাই মিলে করতে? না দেখো, আমাদের টাইমে আমরা খুব সেরকম সেলিব্রেশন করিনি, আমরা খুব সিম্পল ভাবে সেলিব্রেশন করেছি, কিন্তু আমার মনে হয় এই রবিন সিং, তোলগে এরা আসার পর ওই সেলিব্রেশনটা অন্যরকম হয়ে গেছে। কে কখনো একটা বোট চালাচ্ছে কিংবা কোনোদিন একটা কোনো বিভিন্ন স্টাইলে ওরা সেলিব্রেট করেছে। তো অবশ্যই হয়তো কোনো ম্যাচ ব্যাচ দেখেছে যেখানে ওদের সেলিব্রেশনটা ভালো লেগেছে, তারপরে ওরা ভেবেছিল কি আমরা গোল করলে এই ম্যাচে চলো আমরা এইভাবে সেলিব্রেট করবো। সো সেলিব্রেশন অনেক রকম হয়, বাট আমার লাইফে আমি এক্সট্রা অর্ডিনারি ওয়েতে কোনোদিন কোনো সেলিব্রেট করিনি। আমি জাস্ট হয়তো একটু দর্শকের দিকে কিংবা একটা গ্যালারির দিকে, আমার এখনো দিন মনে আছে একটা গোল করার পর ফার্স্ট গোল আমার ডার্বি ম্যাচে আমি মোহনবাগান গ্যালারির দিকেই গোল করেছিলাম, যখন একটা ভলিতে আমার গোল হয়েছিল। তখন আমি পুরো ক্রাউডকে এরকম করে চলে গেলাম, মানে চুপ, বিকজ দে ওয়ার লাইক শাউটিং, লট অফ নয়েজ ফ্রম দ্য স্ট্যান্ডস। আমি বললাম একদম চুপ, কোনো আওয়াজ হবে না। তো তখন ওরা দেখছে মানে বটল ছুড়ে দিচ্ছে, গালাগালি করছে, তখন তো আমার কাছে আর কোনো ম্যাটার করে না, কারণ তখন তো আমরা জিতছে, আমি গোল করলাম। সো this was the only simple celebration that I had in my life. But extraordinary যদি সেলিব্রেশন বলা হয়, রবিন সিং, তোলগে, প্যানর্জি এরা অনেকটাই সেলিব্রেট করেছে। তোমার খুব ভালো বন্ধু কে ছিল ইস্ট বেঙ্গল রেসিং? দেখো, ভালো বন্ধু বলতে অনেকজনই ছিল, ওকে, কারণ হচ্ছে আমি সবাই সাথে মিশেছি, কিন্তু আমার মনে হয় সব থেকে যদি ভালো বন্ধু একজন কাউকে পিক করা যাবে না, কিন্তু সব থেকে ভালো বন্ধু ছিল আমার দীপঙ্কর রয়, চন্দন দাস, ষষ্ঠী দুলি। আমরা চারজন মানে উই ওয়ার লাইক প্যাজ, মানে দীপঙ্কর, ষষ্ঠী এদের সাথে আমি আগে আমার দেখা হয়েছিল যখন ইন্ডিয়া টিমে ছিলাম। তো আমার অনেক কিছুই আসান হয়েছিল এখানে আসতে, যেমন দীপক বলো, সুরেশ বলো, ভেঙ্কটেশ বলো, আমরা সবাই তো ইন্ডিয়া টিমেই ছিলাম, আমাদের নন্দী বলো, সংগ্রাম বলো। তো এইগুলোতে আমার খুব একটা কঠিন হয়নি এখানে জয়েন করতে। বাট যেমন তুমি জিজ্ঞেস করেছিলেন মানে সব থেকে বেস্ট ফ্রেন্ডকে, তো সেটা আমি বলবো এরা তিনজন। আমি একজন কাউকে আগে পিছিয়ে রাখতে চাইছি না, কারণ হচ্ছে দীপঙ্কর, আমি, চন্দন, ষষ্ঠী আমরা যেখানে একটা যদি যেতে চেষ্টা করতাম তাহলে একসাথেই যেতাম। তো আই থিঙ্ক উইথ দেম দ্য আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ডিফারেন্ট। এরা সবসময় একটা হাসি মজাক করে, তো আমি ওই টাইপেরই ছেলে, আমি সবসময় সিরিয়াস থাকতে চাই না। সো আই থিঙ্ক দে ওয়ার লাইক দ্য ফান লাভিং গাইস। মানে আমি প্রশ্নটা করেছিলাম এই কারণে যে তুমি যে একজন হোমসিকের কথা বলছিলে, সেখান থেকে এখানে এসে এত বছর থেকে যাওয়া, ওদের হেল্পটা অনেকটা ছিল আর কি। অবশ্যই দেখো, একটা মানুষ যখন বাইরের দিকে আসে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয়, আর এরা যেভাবে আমার সাথে জেল করেছে, আমি হয়তো ওদের বাড়ি গিয়ে আড্ডা মেরেছে সেটা নয়, বাট আমরা যেভাবে না, ওরা যেভাবে না আমাকে ফিল করছিল কি হ্যাঁ তুমি গোয়ানিজ না, তুমি আমাদেরই লোক, কখনই কিছু দরকার পড়লে আমায় বলবে, আমি চলে আসবো। সো দ্যাট মেড ইউ ফিল মোর ইজি, কমফোর্টেবল। কি আমাকে কোনোদিন ওরা ভাবতে দেয়নি কি আমি গোয়ানির ছেলে বাইরে থেকে এসছে, হোমসিক হচ্ছে না। আমি সবসময় একটা অন্য মুডে থাকতাম কি হ্যাঁ কোনো কিছু হলে আমি এদেরকে বলবো, কোনো কিছু হলে আমি এদেরকে ডাকবো। সো দ্যাট when you have such friends and the support, life becomes very easy. তারপর তুমি ইস্ট বেঙ্গল থেকে অবসর নিলে 2016 সালে। 16 সালে অবসর, এবং তারপর তুমি ইস্ট বেঙ্গলের আরো বিভিন্ন পর্যায়ে, কখনো কোচিং পর্যায়ে এসছো, কখনো রিক্রুটমেন্ট পর্যায়ে এসছো। প্রথমে একটু কোচিং পর্যায়টাই যাই, তুমি এখনো কোচিং করাচ্ছ মোহামেডানের জুনিয়র দলের, তুমি লাইসেন্সিং গুলোও করেছো এই মুহূর্তে, কি লক্ষ্য কি আছে আর কি? দেখো, একজন ফুটবলার ফুটবল ক্যারিয়ারের পর সবসময় ও কিন্তু ফুটবল মানে কোচিংয়ে আসতে চায়। আমার হয়তো অনেক দেরিতে আমি কোচিংয়ে এসছে, কিন্তু আমার অনেক আগে যখন আমি ছোটবেলায় ছিলাম তখন থেকে আমি সবসময় একটাই জিনিস ভাবছিলাম কি ফুটবল ক্যারিয়ারের পর আমি কিন্তু ফুটবলকে ফেরত যদি দিতে চাই দেন সেটা হবে থ্রু কোচিং। সেটা হয়তো এখন আমি দিতে চেষ্টা করছি। মোহামেডান্স আন্ডার-17 টিমকে ম্যানেজ করলাম, প্রথম খেলা আমার এখন অব্দি মনে আছে আমি মোহনবাগানের কাছে 5 গোলে হেরেছে, কিন্তু তারপরে যেভাবে আমি টিমটাকে একটু সেট করলাম, টিমটাকে বুঝিয়ে দিলাম কীভাবে আমরা কী চাই, ফরমেশন কী, আমার মনে হয় এই প্লেয়ারগুলো অনেক ইমপ্রুভ করেছে। আজকে ওদেরকেই তুমি জিজ্ঞেস করতে পারি ওরা কোনো ইমপ্রুভ করেছে না, কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন কিংবা ওই টাইমের পর রোজ আমাকে কেউ না কেউ মেসেজ করে কোচ আমরা খুব মিস করছি তোকে। এইগুলো দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কারণ আমার কাজ হচ্ছে ওদেরকে বেটার জায়গায় পৌঁছানো।
আর ওদেরকে একটু ভালো গ্রুম করা। আর আমি এটাতে আমি স্যাটিসফ্যাকশন, কারণ আমি যে লাস্ট মোহনবাগান ম্যাচ যখন আমরা ড্রিম স্পোর্টসে আমরা যে ম্যাচটা হারলাম 2-1 গোলে, সেই ম্যাচ অব্দি আমাদের জিতার ম্যাচ ছিল। আনফর্চুনেটলি আমরা ওই ম্যাচটা হয়তো হেরে গেছে, কিন্তু জাস্ট লুক অ্যাট দ্য ইকুয়েশন, প্রথম ম্যাচ 5 গোলে আমরা হেরেছে, লাস্ট ম্যাচ অফ দ্য সিজন সেটা 1 মাসের মধ্যে 2-1 গোলে আমরা হেরেছে। তার মানেটা কি? প্লেয়ার্সরা অনেক ইমপ্রুভ করেছে, হয়তো আমি কিছু সাবস্টিটিউশন নিয়েছে, হয়তো আমি ফরমেশন একটু বদলে দিয়েছি, কিংবা হয়তো ফরমেশনে ওরা অনেক কিছু শিখেছে। সো আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য ওয়ে দে হ্যাভ প্রোগ্রেস। কিন্তু আশা করছি এখন হয়তো আরও কোচিং আমি করতে থাকলে আমার আরও মানে এক্সপিরিয়েন্স বাড়বে, কারণ হচ্ছে যত কোচিংয়ে থাকবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। সো লেটস সি ওয়্যার দ্য ফিউচার হোল্ডস টু মি অ্যান্ড হোয়াট ইট গিভস টু মি। আচ্ছা, একটা সময় তুমি ফুটবল মানে ইস্ট বেঙ্গলের ফুটবলার রিক্রুটেরও কাজটা করতে, মানে দিদুদা তোমাকে সেই দায়িত্বটা দিয়েছিল। তো তোমার জীবনে মানে একটা ভালো পিক, কারণ আমরা জানি ইস্ট বেঙ্গল মোহনবাগানের দল বদলটা একটা বড় জিনিস, কাকে তুলে আনা কিভাবে, এটা একটা রোমহর্ষক ঘটনা হয়। তোমার জীবনে তুমিও তো বহু প্লেয়ারকে নিয়ে এসছো ইস্ট বেঙ্গলে, কাকে মানে তুমি স্যাটিসফাই হয়েছিলে যে একে তুলতে পারতাম? না দেখো, আমি কারোর বড় নাম করে বলবো না, হয়তো অনেক প্লেয়ার আমি আমি ইস্ট বেঙ্গলকে সই করালাম, কিন্তু আমার মনে হয় দ্য বেস্ট পিক যদি জিজ্ঞেস করা হয়, দুজনকে আমি রাখবো। সেটা হচ্ছে, এক হচ্ছে জলি জস্টিন, এক হচ্ছে দানমিয়া। এদের একটু ঘটনাটা বলে দিই। দানমিয়ার কেস হচ্ছে, খালিদ জামিল সেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল আইএসএল এফসির সাথে। তো খালিদ জামিল বলেছে আমি যেখানে যাব সেখানে দানমিয়া খেলবে, কিন্তু কিছুতেই দানমিয়া দেখছি সই করছে না, আজকাল করেই যাচ্ছে। তো তার বদলে তার মানে জায়গায় আমরা কোনো সাইড হাফ নিতে পারছিলাম না, যেহেতু দানমিয়া আসবে বলে, বেকারকার বেশি প্লেয়ার নিয়ে লাভ কি। তো তখন আমি একদিন রাতে 11টার সময় নীতিদাকে বললাম, নীতিদা যদি আপনি আমাকে যদি একটু টাকা দিন, তাহলে আমি মানে আইজল চলে যাবো। হঠাৎ করে বলো, আইজল? তুমি আইজল কি করতে যাবে? তুমি আইজলে কি জানো? বললাম কিছু জানার দরকার নেই, কিন্তু এই যে আজকাল হয়ে যাচ্ছে, ইয়েস নো হয়ে যাক, আমার মনে হয় তাতে তুমি টিমটাকে গুছাতে পারবে। তো নেতা বলে, তাহলে তুমি কি করতে চাও? বললাম আমি জাস্ট, হয়তো তোমার কিছু টাকা খরচা হবে, কিন্তু হয় লাভ হবে নাহলে লস হবে। তো বলো কি করবি? আমি বললাম আমি জাস্ট আইজলে যাব, চুলুয়ার মাকে একটা জায়গায় ডাকবো, এবার চুলুয়ার মাকে বলবো দামুইয়ার বাড়িতে নিয়ে যাও, আমি দামুইয়ার সাথে কথা বলে আসতে চাই। তো নিদা বলে, তাহলে রাজাদা তখন ফুটবল সেক্রেটারি ছিল, রাজাদাকে বলে দাও, তাহলে ও টিকিট করে দিয়েছে। ও টিকিট করে দিয়েছে আপ ডাউনে, আর আমাকে একটা হোটেলের জন্য টাকা দিয়েছে আর খাবারের জন্য টাকা দিয়েছে। তো আমি দেখছি চুলুবার মা একটা জায়গায়, একটা স্টেডিয়াম যেখানে আছে ওখানে এসছে, আমি চুলুবা ওর মা চলে গেলাম। রামুয়া দেখছি ওর বাইরের চুল কাটছে। তখন আমি বললাম চুলুবার মা ইন্ট্রোডিউস করালো, শুনছে কথা কিন্তু কিছু বুঝতে পারছে না, রামুয়ের ইংলিশ খুব খারাপ ছিল। এবার ও বলে আমার দাদা নেই, তুমি এখন চলে যাও, আমি রাতে কথা বলবো। এবার এই করতে করতে আমি নিদাকে বললাম, নিদা বলে তুমি দেখো এখন যদি চলে যায় তাহলে আর হবে না। তাহলে কী করবো, তো বাড়ি তো থাকতে দিচ্ছে না, আমাকে তো যেতেই হবে। আমি হোটেলে চলে গেলাম। তো নিদা বলে ঠিক আছে দেখো তাহলে কি ভালো যেটা বুঝিস তাই কর। আমি গেলাম, দেখছি রাত্রিবেলা দামুয়া ঠিক 8টার সময় বাইকে নিয়ে চলে এসেছি। আমি দাদাকে বুঝিয়ে দিলাম, দেখো ইস্ট বেঙ্গল ক্লাব এমন একটা ক্লাব, তোমার ভাই যদি আমাদের ক্লাবে খেলে প্রচুর নাম কামাবে, আর ও যদি একবার আইএসএল এ কোনো ক্লাবে যায় ইস্ট বেঙ্গলে কোনোদিন আসতে পারবে না। এখান থেকে ও প্রচুর অফার পাবে, অনেক জায়গায় যেতে পারবে। তো ইস্ট বেঙ্গল ক্লাব এমন ক্লাব, তো ও নিজেই বুঝবে খেললে কি পায় না পায়। ওর আর দেখো পয়সার দিকেই তো কোনো ডিফারেন্স নেই, আইএসএল ক্লাব যে অফার করেছে সেই অফার ইস্ট বেঙ্গল দিচ্ছে। তখন বললো ঠিক আছে তাহলে এগ্রিমেন্টটা আমি সই করে দিচ্ছি। তো এটা হচ্ছে এক ঘটনা, যেটা মানে আজকাল হয়ে যাচ্ছিল একদিনের মধ্যে দামে আমি পিক করে নিলাম। দ্বিতীয় হচ্ছে কেরালা লিগ দেখতে দেখতে আমি আর ষষ্ঠী গিয়েছিলাম কেরালা লিগ দেখতে। প্রথম ম্যাচ থেকে আমার চোখে পড়ে গেছে জবি জস্টিন। জবি জস্টিন চোখে পড়ার পর থেকে আমি প্রত্যেক ম্যাচ ওকে ফলো করতে গেলাম। আর এমন অবধি হয়েছে যেটা ফাইনাল অবধি আমি চলে গেলাম। একটা টাইম আমার এখন অবধি মনে আছে, তিরুর বলে জায়গায় ম্যাচ ছিল সেমিফাইনাল, ওখানে যেতে গেলে আমাদেরকে বললো 3-6 হাজার খরচা হবে গাড়ির ভাড়া। এবার ষষ্ঠীকে আমি বললাম, ষষ্ঠী আমাদেরকে তো এখানে কেউ চিনে না, আমরা ট্রেনে গেলাম কিংবা বাসে গেলাম তাতে কিছু যায় আসে। ট্রেনে আমি খবর নিলাম, দেখছি 45 রুপিস একজনের টিকিট আপ ডাউন, লোকাল ট্রেন দুজনের হচ্ছে 90 টাকা। তো আমি ষষ্ঠীকে বললাম চল, ষষ্ঠী বললো ভাই তুমি যেটা ভালো বুঝবি তাই করো, আমার কোনো প্রবলেম নেই।
আজকাল লোক অনেকজন বলে অনেক কিছুই, তো তাতে আমার কিছু যায় আসে না। রিউমার্স এক একবার মানুষকে স্ট্রং করে দেয় কিংবা আরও বড় লেভেলে নিয়ে যায়। তো আমি চলে গেলাম, ওখানে দেখলাম জবি আবার গোল করেছে, ভালো খেলছে। ফাইনালের পর ওর সাথে আমি কথা বললাম, তো বললো আজকে আমি চলে যাই, পরে কথা হবে। আমি বললাম কালকে কিন্তু আমার ফ্লাইট আছে। ও বললো আমি আসছে বলে চলে গেছে, আর আসেইনি, ও বাস ধরে চলে গেছে। নিতুদাকে বললাম একটা ছেলে খুব ভালো লেগেছে, কিন্তু ও তো চলে গেছে, এবার কালকে আমাদের ফ্লাইট ক্যান্সেল করে দাও টিকিট, থেকে যাও। বিজয়ের সাথে কথা বল। বিজয়কে বললাম, বিজয় অনেক হেল্প করেছে, বিজয় জবির সাথে কথা বলেছে। আলটিমেটলি নেক্সট দিন জবি যেখানে চলে গেছিল ওখানে বসে ওর কাছ থেকে সাইনটা নিয়ে চলে এলাম। ওই জবি 2 বছরের মধ্যে আজকে কোন জায়গায় চলে গেছিল দেখো। তাহলে জীবনে হয়তো জবি কোনোদিন ইস্ট বেঙ্গল খেলতো না, কিংবা ইস্ট বেঙ্গলের সাপোর্টারের কাছে জবি বলে কোনো নামই উঠতো না। জবিদাসের নামটা ভারতীয় সার্কিটে অবশ্যই ইন্ডিয়া টিমে অব্দিও চান্স পেয়েছে সেই বছরে। তো যাই হোক, এইগুলো আমি আমার নিজের ক্রেডিট বলবো না, এটা আমার ক্লাব সাথ দিয়েছে বলে আমি ওই কাজটা করতে পারলাম। কিন্তু আমার একটাই কথা কি, এক একবার আমি মনে করি কি শুধু পায়ে আমাকে ভগবান দিয়েছে তাই নয়, মানে ফুটবল খেলার জন্য আমার মনে হয় চোখ অব্দি একটু ভালো দিয়েছে, তাই জন্য আমি একটু রেজাল্ট পজিটিভই করলাম। কিন্তু সবসময় পজিটিভ কিছু হবে তাই নয়, মানুষ তো ভুল করতেই পারে। তো বাট এনিওয়েজ আই থিঙ্ক আমি কোনো অন্যায় কাজ কোনোদিন করিনি। আই হ্যাভ ডান দ্য রাইট থিংস অ্যান্ড স্পেশালি ফর মাই ক্লাব, যেটা আমি সবসময় মনে করি এটা আমার মাদার ক্লাব, আমার কাছে সব কিছু। আচ্ছা, এই বিষয়টা আমি যদি কয়েকটা প্রশ্ন করি, খোলাখুলি যদি বলতে চাও আর কি, কারণ অনেক রুমার এগুলো নিয়ে ছড়িয়েছে, তুমি ক্লিয়ার করতে পারবে। কারণ আমরা জানি তুমি কেভিন লোবো, জোয়াকিম আব্রাঞ্চেস এরকম গোয়ানিজও ভালো ভালো ফুটবলারও নিয়ে এসেছি। তো বিদেশিও কোনো নিশ্চয়ই রিক্রুট করেছিল? আমি প্রচুর বিদেশে, আজকে কেন একদিন রাতে আমাকে ওই আইদারা বিদায় মিনার্ভা পাঞ্জাব যে বছর চ্যাম্পিয়ন হয়েছে, ওদের যে ক্যাপ্টেন ছিল কাসিম আইদারা না কে, কাসিম আইদারা। তো একদিন রাত 1:30টার সময় আমাকে নিতুদা ফোন করেছে, বললো কাসিম আইদারা কেমন হবে। আমি বললো ভালো প্লেয়ার, খুব ভালো খেলেছে লাস্টে, মানে ও ক্যাপ্টেনশিপ, ও প্রচুর লোড নেয় মিডফিল্ডে। তো আমাকে বললো তুমি একটা কাজ কর, কথা বলে নাও। আর সেই বছর আমরা ওই যে গোলকিপার ছিল আমাদের, গোলকিপার পাঞ্জাবি, ওই মিনার কোনো একটা টিমেই ছিল আমাদের গোলকিপার, রক্ষিত দাগার। তো আমার কাছে কাসিম আইদার কারো নাম্বার ছিল না, তো রক্ষিত দাগার আর ও হচ্ছে টিমমেটস। তো আমি রক্ষিত দাগারকে জিজ্ঞেস করলাম তোমার কাছে ওর নাম্বার আছে, ওর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। তখন বাজে রাত 2টো। তো আমি নিতাকে বললাম আমি সকালে, বলো আজকে যা রাতে কাজ করতে পারবে সেটা সকালের জন্য রাখবি না। তো এটা নিতুদা সবসময় বলতো, ওর কাজটা আজকে মানে আজকেই করতে হবে। সেটা আমার মনে হয় অনেকবারই সুবিধা হয়েছে। এবার আমি নাম্বার দিলাম, আর কাসিমকে ফোন করলাম, দেখছি জেগেই ছিল। আমি কথা বললাম, বললো আমি কালকে গোয়ায় চলে যাচ্ছে, আমি 2-4 দিন ছুটি পেয়েছি, আমি গোয়িং টু এনজয় মাই লাইফ ইন গোয়া অন হলিডেজ। আমি নিতুদাকে বললাম, বলে তুই একটা কাজ কর, কালকে তাহলে সকালে টিকিট কেটে তুই গোয়া চলে যা। গোয়া গেলাম, ওর সাথে কথা বললাম, ওখানে ওকে সই করে চলে গেলাম। সো আমার তখন ফরেনার অনেক কিছু আমি সই করেছি, যেমন আরও অনেক জনি অ্যাকোস্টা, মানে 2 সপ্তাহে সারা রাত না ঘুমিয়ে আমি সই করে নিলাম। আচ্ছা, জনি অ্যাকোস্টা মানে আমাদের বিশ্বকাপ, আর এই গল্পটা যদি একটু বলো। একটু গল্প হচ্ছে, দেখো নিতুদা একদিন আমাকে বললো আমি যেভাবে না একটা ওয়ার্ল্ড কাপার চাই। এবার আমি কোথায় থেকে নিয়ে আসবো? একজন আমি কুলদীপ বলে এজেন্ট ছিল, আমি কুলদীপকে বললাম কুলদীপ কোনো ওয়ার্ল্ড কাপার আছে তোমার কাছে? সেরকম আমি অনেক এজেন্টসকে বলেছিলাম। কুলদীপ বললো এই প্লেয়ার। তো আমি বললাম এই প্লেয়ার, আই শিওর? ওকে, কারণ আমি ওকে তো দেখেছিলাম, তখনই ও ব্রাজিলের এগেইনস্ট অব্দি খেলেছিল, নেইমারকে প্রায় অলমোস্ট আটকে গিয়েছিল, লাস্ট মোমেন্টে গোল খেয়ে। বললো আই ইউ শিওর হি ইজ রেডি টু কাম? তখন বলে ইয়েস, দিস ইজ সো অ্যান্ড সো দ্য মানি, ট্রান্সফার মানি এত টাকা দিতে হবে, আর এই টাকা ওকে স্যালারি দিলে ও চলে আসবে। তখন আমি নিতাকে বললাম, নিতা বলো ঠিক আছে নিয়ে নাও। সেরকম করে আজকাল করে আলটিমেটলি 2 সপ্তাহ বেশি। আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়াজ হোয়াট, আমি প্রায় 2 সপ্তাহ আমি ঘুমাইনি, কারণ হচ্ছে ওখানে দিন মানে আমাদের রাত, তাহলে আমাকে রাতে কাজ করতে হতো। তো এইরকম করে যাই হোক, একটা ছোট পয়েন্টসগুলো এইগুলো ওইগুলো চেঞ্জ করতে বলতো এজেন্ট, মানে যে মেক্সিকোতে ছিল ওজে বলে। তো যাই হোক, এইগুলো করে অনেক কাজ করেছে। তো আলটিমেটলি আই ফিল গুড কি ইস্ট বেঙ্গলে জনি ভনি তো আমি নিয়ে এসছে, বাট আমি নিয়ে এসছে বলে আমি বেশি না, বাট আই এম হ্যাপি কি যারা ওরা নিয়ে এসে, মানে যারা এসছে দে হ্যাভ নট ফেলড, দে হ্যাভ ডেলিভার্ড। তাতে হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়নি, চ্যাম্পিয়ন্স লাক যদি না থাকে সেটা কেউই জিততে পারবে না। অনেকবার অনেক ক্লোজ এসেছিলাম কিন্তু জিততে পারিনি, বাট
ultimately only God knows what is kept for the club and for all of us. আচ্ছা তুমি মানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি এই যে প্লেয়ার রিক্রুটমেন্টের ব্যাপারটা যখন করতে এবং সাফল্য না আসলেই সমর্থকরা একটুখানি মানে দুঃখ তো পাই এবং অনেক কিছু শুনতে হয় তোমাদের, এটাও তোমাকে শুনতে হয়েছে যে অ্যালবিটো কাটমানি খায়, এটা শুনে কিরকম লেগেছে এবং তুমি যদি ক্লিয়ার করতে চাও ক্লিয়ার করতে চাও? আমার কিচ্ছু যায় আসে না, আমি যেটা একটু আগে বললাম, মানে ভগবান যদি সাথে থাকে তাতে তোমার কোনো কেউ কিছু লুজ করতে পারে। আর এক একবার পজিটিভ শুধু কমেন্টস না, নেগেটিভ কমেন্টস এক একবার ভালো, যেটাতে তোমাকে অনেক কিছু শিক্ষা পায়। কে কি বললো না বললো আমার কাছে কোনো ম্যাটার করে না। কেউ যদি প্রমাণ করতে পারে, আমি আজ অবধি বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে প্লিজ ওই লোকটাকে আমার সামনে নিয়ে আসে। কারণ হচ্ছে আমাকে অফার্স প্রচুর এসেছিল এজেন্টস বা প্লেয়ারের কাছ থেকে। আমি একটাই কথা বলি, তোদের পয়সা আমি নেব না। তোরা যদি ভালো প্লেয়ার, তোরা ইস্ট বেঙ্গল এমনি জার্সি পরে খেলবে, তোরা যদি ভালো প্লেয়ার না হয় আমাকে ব্রাইট করে তুমি জীবনে কোনোদিন চান্স পাবে না ইস্ট বেঙ্গল খেলতে। কারণ হচ্ছে এই ক্লাবকে আমি মনে করি এটা আমার মাদার ক্লাব। আর এই কাটমানি অবধি কথা কেন উঠেছে আমি তার কথাটা বলি। তার আগের বছর ইস্ট বেঙ্গল ক্লাবে একজন টিম করতো, আমি তার নাম বলবো না, ও প্রচুর প্লেয়ারের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল। তো ও আর ওর দলের যারা যারা ছিল ওরাই এই কন্ট্রোভার্সিটিকে শুরু করেছে, যেহেতু ও ভেবেছিল আগের বছর আমি এত কিছু পেয়েছে, পরের বছর হয়তো আমি ওই সিচুয়েশনেই যাবো। আমার আমার মা দিব্যি কিংবা আমার ছেলে দিব্যি কে বলতে পারি আমি জীবনে কোনোদিন এক পয়সা কারোর কাছে নেয়নি, আর আমার দরকারই নেই। কারণ হচ্ছে আমি ইস্ট বেঙ্গলের যা কাজ করেছে সেটা বাই হার্ট করেছে, বাই হার্ট অ্যান্ড সোল করেছে, সব কিছু দিয়ে করেছে। কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল মানে আমার মানে প্রিয় ক্লাব, আমার মাদার ক্লাব, আর আমি মাদারকে আমি কোনোদিন চিট করতে পারবো না। একদমই একদমই, আর আমরা তো সেটা যারা আমরা তোমাকে সামনে থেকে দেখি তারা সেটা আমরা বুঝি। আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, এই মুহূর্তের কথা যদি বলি, ইস্ট বেঙ্গলের এই অবস্থা তুমি বারবারই বলো এবং সবাই বলে, সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো সমস্যাটা কোথায় হচ্ছে এটা আমি নিজেই বলতে পারবো না, আমি নিজেই জানি না। আই উইশ আই কুড টেল ইউ। কিন্তু আমার মনে হয় এমন একটা দরকার লোক, যে সিইও, যে ইনভেস্টার আর ক্লাবের একটা মানে মিডল, যেই হয় না একটা, ধরো আমরা যদি ফুটবল দেখতে যাই, ফুটবল ইজ এ টিম গেম, ডিফেন্স মিডফিল্ড স্ট্রাইকার্স। ডিফেন্স আর স্ট্রাইকার খেলতে পারবে না যদি মিডফিল্ড না হয়। তা আমার মনে হয় ডিফেন্স মানে ইনভেস্টার, স্ট্রাইকার মানে কর্মকর্তারা, কিংবা স্ট্রাইকার্স হচ্ছে ইনভেস্টার্স, আর আমাদের ডিফেন্স হচ্ছে ক্লাব অফিসিয়ালস। মাঝখানে তাহলে কে? আমার মনে হয় এইখানে একটা বড় একজন কারোর একটা ভূমিকা দরকার। সেটা হয়তো কোনো সিইও, যে দ্য লিঙ্ক আপ পার্সন থাকবে বিটুইন দ্য ক্লাব অ্যান্ড দ্য ইনভেস্টার্স, যেই টিমটাকে গুছাবে কিংবা টিমটাকে করবে, কিংবা আইডিয়াস উইল বি গিভেন। কারণ আমি যা মনে করি কর্মকর্তার কাছে প্রচুর বুদ্ধি, কিন্তু টাকাটা ইনভেস্টারের কাছে। ইনভেস্টাররা টাকাটা যেহেতু দিচ্ছে বলে, কিন্তু ইনভেস্টারের খুব একটা বুদ্ধি নেই, যেহেতু ওরা নতুন ইস্ট বেঙ্গল ক্লাবে এসেছে। তো এই জায়গায় আমার মনে হয় একটা বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটা যদি ফুলফিল করতে পারে আর ইউথকে একটু অন্যভাবে যদি দেখতে পারে কিংবা করতে পারে, আমার মনে হয় ইস্ট বেঙ্গল ক্যান স্টিল বাউন্স ব্যাক। দেখো মোহনবাগান, সবাই বলছে মোহনবাগান ভালো টিম করছে, এই করছে। কে বলেছে বলতো? ফুটবল তো এখন 1920, কি এমন ডিফারেন্স আছে? হয়তো সব নাম করা প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার ওদের কাছে আছে। একটা টাইমে কি আমরা তাহলে হোসে রামিরেস, বারিটো কিংবা ভালো ভালো প্লেয়ার থাকতে ওদেরকে হারাইনি? কিংবা ওদের আমাদের বাইচুং ভুটিয়া কিংবা অনেক প্লেয়ার্স থাকতে ওরা আমাদেরকে হারায়নি? তা আজকে আমাদেরকে ওরা বলে বলে হারাচ্ছে কেন? ওরা তো বলে বলে হারাচ্ছে, ম্যাচের আগে তো আমরা হারছে ভাই। কে বলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে একটা আলাদা ম্যাচ? কোন প্লেয়ার আছে কোন প্লেয়ার নেই সেটা ম্যাটার করে না, জার্সি ম্যাটার করে। সেটা আজকে আমাদের প্লেয়ারদের মধ্যে জার্সির ফিলিংসটা এখনো কি ওদের কাছে আসেনি। বলছো মানসিকতার পার্থক্য, মানে মানসিকতার অভাব রয়েছে ফুটবলারদের, সেই তাগিদটা মানে সেই জেদটা নেই এখনকার দিনে। অবশ্যই তুমি দেখো না কতজন প্লেয়ার, আমি কিছুদিন আগে আমরা এখানে যখন ন্যাশনাল অ্যান্থম হয় আমরা সারা বুক ধরে কিংবা দাঁড়িয়ে আমরা ন্যাশনাল অ্যান্থম গাই, কিংবা ম্যাচ দেখতে দেখতে আমাদেরকে একটা ডেভেলপ করে। আর একটা ম্যাচ কোনো একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ চলছে, নুঙ্গা তখন বাইরে বেঞ্চে বসেছিল, ও দেখছে হাসছে যখন ন্যাশনাল অ্যান্থম হচ্ছে। হয়তো এটা ছোট জিনিস, হয়তো মাঠে ছিল না, মাঠের বাইরে ছিল, কিন্তু তুমি হাসবে কেন? রেসপেক্ট করো ন্যাশনাল অ্যান্থমকে। ভগবান বলে সব সময়
when you do well you will get the reward. সবকিছুই ভালো করলে একটা রিওয়ার্ড পাবে। তুমি যদি ইয়ার্কি করো কিংবা ইয়ার্কি মারো সেটা হয়তো ভগবান দেখছে। সামটাইমস ইটস অ্যাবাউট নট জাস্ট পারফরম্যান্স অন দ্য ফিল্ড, ওভারঅল দেখতে হয় কি করছো না করছো, কে কি করছো না করছো। তো এনিওয়েজ দিস মাইট বি স্মল ম্যাটার্স, কিন্তু এই ডিসিপ্লিন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আর যে সমস্ত বিদেশি রিক্রুট হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এবং সিটিওর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, সমর্থকরা আরও বলছে এবং কর্তারাও অনেকে বলছে যে যে সমস্ত ফুটবলার আসছে তারা চোট প্রবণ ফুটবলার হয়ে পড়ছে। এই জিনিসগুলোকে তুমি কি দেখো, এটা যদি কেউ বলে থাকে প্লেয়াররা যারা আসছে চোট নিয়ে আসছে, তাহলে আমি একটাই কথা বলবো, তাহলে এখানে মেডিকেল করা হচ্ছে না কেন? আজকে আইএসএল এমন একটা স্টেজ, এত বড় একটা প্ল্যাটফর্ম, কিংবা প্রত্যেক ক্লাবের কাছে প্রচুর টাকা আছে, তো আমার মনে হয় না মেডিকেল করা এমন কোনো খরচা হবে যাতে ক্লাব স্পেন্ড করতে পারবে না। প্রত্যেক প্লেয়ারকে মেডিকেল করা উচিত, আমার মনে হয় মেডিকেল করেই সবাইকে নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের ক্লাবে আসার পর ওদের চোট হয়ে যাচ্ছে, কি কারণে আমি বুঝতে পারছি না। এটা অদ্ভুত ব্যাপার, সত্যি আমার কঠিন লাগছে এই কথাটা শুনতে। আর একটা টাইমে যখন আমাদের টাইমে কোনো মেডিকেলই ছিল না, কিছুই ছিল না, তাতে প্লেয়াররা এসে অনেক ভালো পারফরমেন্স দিয়ে চলে গেছে। আচ্ছা, তুমি তো রিক্রুটও করতো ইস্ট বেঙ্গলে, তো সেই সময় তুমি যখন রিক্রুট করতে এখন রিক্রুটমেন্ট হচ্ছে, ডিফারেন্স কি, পার্থক্যটা হইতো? তখনও তো সাফল্য হয়তো আই লিগ বা আইএসএল যেত না, কিন্তু সাফল্য তো পেয়েছিল। এখন এরকম এরকম অবস্থা কেন? দেখো, এখানে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে কিছু লোক এমন ঢুকেছে ফুটবলে যারা শুধু ওরা বেঁচে আছে স্পোর্টস ম্যানেজমেন্ট করেছে বলে, কিন্তু তার সফলতা কি? হোয়াট ইজ দ্য প্রোগ্রেস? আমাদের দেশ কোথায় আছে, কোন জায়গায় আছে? হোয়াট ইজ দ্য প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি? প্রত্যেক ক্লাবে যাও, কারা রিক্রুট করে? যারা যারা স্পোর্টস ম্যানেজমেন্ট করেছে। কেউ হয়তো সাংবাদিক হতে পারে, কেউ হয়তো অন্য লেভেলে হতে পারে, আর তারপরে যদি ওই জায়গায় যদি ওদেরকে সরিয়ে দেয়, তাহলে ওরা দেখছে দু চার দিন পর ওরা এজেন্ট হয়ে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা কেন? তার মানে কি, তুমি হয়তো টিম করতে করতে তুমি হয়তো এজেন্সি করে নিয়েছে, কিংবা তুমি হয়তো টিম করতে করতে কোনো একটা এজেন্টের সাথে তোমার অন্যভাবে একটা লিঙ্ক আপ ছিল। এইগুলোকে তোমরা ফুটবলকে এগোচ্ছে না, তোমরা পিছিয়ে দিচ্ছ। এটা ইমিডিয়েটলি এএফএফ কে এই বিষয় নিয়ে দেখতে হবে, বুঝতে হবে। তারপরে দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা খুশি প্লেয়াররা বেশি পয়সা পাক, আমি সব থেকে খুশি হব। আমি যে পয়সা পেয়েছে তার মানে এটা নয় কি এই প্লেয়াররা এটাই পয়সা পাক, ভালো টাকাই পাক, কিন্তু কেমন যারা পাচ্ছে কিছু প্লেয়ার ডিজার্ভই করে না ওই পয়সা পাওয়ার যোগ্যই নেই। সরি টু সে, বিং অ্যাজ এ ফুটবলার, ওরা ভাববে হয়তো আমি জেলাস ফিল করি ওদের, না, তোরা পেলে আমি খুশি, কিন্তু যখন তুমি নিচ্ছ সেই ডেলিভারিটা দাও। আজকে ইস্ট বেঙ্গলের অনেক প্লেয়ার আছে যারা আমি নাম নিতে চাই না, যারা অনেক টাকায় সই করেছে, কিন্তু ওরা ডেলিভারি কি জিরো। তাহলে তোমাকে বুঝতে হবে তুমি কোন ক্লাবে এসছো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্টস অফ দ্য পিপল। যে প্রত্যেক দিন মাঠে আসছে, ডিপ্রাইভ হয়ে যাচ্ছে, কাঁদছে, বাড়ি চলে যাচ্ছে। Why the stadium is not getting full? একটা টাইমে, আমাদের টাইমে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না, সিমেন্টেড জায়গা ছিল, ক্যাপাসিটি ছিল 1 লাখের উপরে, 60, 70, 80 হাজার লোক মাঠে থাকতো। ডার্বি হলে তো আরো বেশি। আজকের দিনে কত 10,000, 20,000 লোক হচ্ছে না মাঠে। Why? পারফরমেন্স নেই তাই। আচ্ছা, এই মুহূর্তে ফুটবলে এজেন্ট শব্দটা এসছে, এজেন্টদের সঙ্গে তুমি বহু ঘাটাঘাটি করেছো, তাদের সঙ্গে দিয়ে তুমি ফুটবলার যখন নিতে হয়েছে, আর এখন নিয়ম হয়ে গেছে ফিফার যে এজেন্টের থ্রু থেকেই ফুটবলার নিতে হবে। এই এজেন্টের যে কন্ট্রিবিউশন, এটাকে কিভাবে দেখো? কারণ এজেন্ট নিয়েও তো অনেক একটা বিতর্ক উঠছে। দেখো, ওয়ার্ল্ড ওয়াইড হয়তো ঠিকঠাকই চলছে, কারণ এজেন্টসরা খুবই ভালো কাজ করছে, প্রফেশনালি ডিল করে। এখানে আমি সত্যি কথা বলবো, এখানে একটা প্লেয়ারকে তুমি অ্যাপ্রোচ করো, ও সব সময় বলে ওর কাছে মোহনবাগান কিংবা মুম্বাই কিংবা ওড়িশা অফার করেছে। তার মানেটা কি? তার মানেটা কি? দাম বাড়াচ্ছে। কেন? সবাই জানি মোহনবাগান, ওড়িশা কিংবা মুম্বাই এদের কাছে পয়সা বেশি। অন্য ক্লাবের নাম নেবে না, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, চেন্নাই, এদের কেউ নাম নেবে না। কারণ হচ্ছে ওরা জানে এদের এত ক্ষমতা নেই এত পয়সা দেওয়া।
তাই জন্য এজেন্ট আগে থেকেই বলে দিচ্ছে, তার মানে কি ওরা পয়সা বাড়াচ্ছে, কিন্তু ওরা প্লেয়ারকে ভেবে পয়সা বাড়াচ্ছে না। যত বেশি পয়সায় প্লেয়ার সই করবে তত ওদের এজেন্সি দাম বাড়বে। ওদের যদি 5% 10% যদি ওরা পয়সা পায়, একটা প্লেয়ারের যদি দাম আছে 5 টাকা, ওকে 10 টাকায় বিক্রি করলে ওটা তুমি 5% হিসাব করে নাও। এটাই হচ্ছে কথা। এখানে আর এইসব কিছু চলছে না। এইসবই করে 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 ফুটবল শেষ হয়ে গেছে। এটা ইমিডিয়েট, আমি বলছি না কোনো প্লেয়ারকে ডাইরেক্ট কথা, আমরা হয়তো ডাইরেক্ট কথা বলেছিলাম, তার মানে এটা নয় কি এখনকার প্লেয়াররাই এখন ডাইরেক্ট কথা বলবেন না। ইটস গুড, আই এম হ্যাপি। ওদেরকে প্লেয়ারকে কোনো কথাই বলতে হচ্ছে না। ওরা শুধু বাড়িতে বসে থাকবে, এগ্রিমেন্ট এজেন্টরা দেখবে, ওদেরকে বলবে তুমি এই টাকায় অফার পেয়েছিস, সই করে নাও, ভালো কথা। কিন্তু ডোন্ট মিসগাইড দেম, ডোন্ট মিসগাইড দেম। কিছু কিছু প্লেয়ারের লাইফ ক্যারিয়ার শেষ হয়ে গেছে এরকম করে করে। সো ট্রাই। তোমরা তো এফপিএ খুলেছিলে প্লেয়ারদের এই সমস্ত কিছু দেখার জন্য, সেটা কি হলো? প্লেয়ার এফপিআই তো আছে, তা কিন্তু এফপিআই কি করবে এর মধ্যে? এফপিআই কি এফএফ কে অ্যাপ্রোচ করে বলতে পারে কি এজেন্সি বন্ধ করে দাও? এফপিআই এর কাজ কি? যে প্লেয়ার পয়সা পাচ্ছে না, ওই পয়সাটা ক্লাবকে অ্যাপ্রোচ করে কিংবা ফিফা থেকে ওদেরকে পয়সাটা ফেরত আনার। That's their job. This is not their job to look into agency and FIFA কে কিংবা কাউকে বলে ওদের নামে কমপ্লেন করা। No, 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 no. That's not the job of the FPI. তোমার কি মনে হয় ক্রাইটেরিয়া কি হওয়া উচিত একজন এজেন্ট হওয়ার? তাদের কি একটা মানে যাতে সঠিকভাবে এই এরকম এখন যে জিনিসটা হচ্ছে এজেন্টকে, সেখানে একটা মানে কিছু একটা তো করে দেওয়া উচিত বা কোনো একটা থাকা উচিত যাতে সঠিক লোক সঠিক কাজটা করে এবং সঠিক জিনিস। এই প্রশ্ন যদি আমি তোকে করি কি করা উচিত, তাহলে আনসারটা তুমি কি দেবে? কারণ আমার কাছে তো কোনো আনসারই নেই। তোমার কি মনে হয় কি করলে এজেন্সি কিংবা সঠিক বটিক এটা ওইটা হবে? তোমার কি মনে হয় কোনো আনসার আছে? কারোর কাছে কোনো উত্তর থাকবে না। আর তুমি এর জন্য দেখো কত জায়গায় কতজন ফোন কিংবা মেসেজ করবে আর বলবে আমি এই এজেন্ট, আমি ওই এজেন্ট। এমনি রাম শ্যাম সবাই এখন এজেন্ট হয়ে গেছে। কারণটা কি? বসে বসে পয়সা, বসে বসে পয়সা। কোনো জায়গায় ওদেরকে হাঁটতে হবে না, কিছু দৌড়াদৌড়ি করতে হবে না। ওরা এসে ক্লাবে অবধি কথা বলবে না, ওরা বাড়িতে বসে বসে ক্লাবের সাথে কিংবা এর সাথে ওর সাথে কথা বলে বলে টাকা চলে আসছে। একদমই। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি হয়তো নিশ্চয়ই চাইবে এবং মোহনবাগান বা এই কলকাতার একটা ক্লাব যেরকম সাফল্যের চূড়ায় এই মুহূর্তে, ইস্ট বেঙ্গলও যাতে তাদের যে গৌরব সেই গৌরবের জায়গায় ফিরে আসে সেটা আশা করবে অবশ্যই। এবং অবশ্যই আজকে হয়তো অনেক লোক যারা ইস্ট বেঙ্গল সমর্থকরা আছে ওরা হয়তো খুশি নেই যেহেতু মোহনবাগান জিতেছে, কিন্তু আমার মনে হয় আমরা যদি বাঙালি মনে করি বেঙ্গল থেকে টিম চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে আমাদের ক্রেডিট দেওয়া উচিত, আমাদেরকে মানে মানে প্রাউড ফিল করা উচিত। কারণ হচ্ছে আমরা না হলে বাঙালি বলে লাভ কি? সেটা ইস্ট বেঙ্গল পায়নি, সেটা ইস্ট বেঙ্গলের কাছে দুঃখর ব্যাপার। মোহনবাগান পেয়েছে, আজকে মোহনবাগান পেয়েছে, কালকে হয়তো ইস্ট বেঙ্গল পাবে, কিন্তু বাঙালি চ্যাম্পিয়ন হয়েছে সেটা আমাদের সবার কাছে একটা আনন্দের ব্যাপার। হয়তো কিছু ইস্ট বেঙ্গল সমর্থকরা যারা আছে ওরা হয়তো গালাগালি করছে কিংবা খারাপভাবে নিচ্ছে, তাহলে আমি বলবো ওয়াই ডু উই কল আওরসেলস বেঙ্গল? আমি একজন বনিস হয়ে যদি ইস্ট বেঙ্গলকে এত ভালোবাসতে পারি, কিংবা ইস্ট বেঙ্গল হারলে আমার কিছু খেতে ইচ্ছা করে না, কিছু করতে ইচ্ছা করে না, তা সেই অনুযায়ী সেইভাবে নিয়ে আমাদের প্রত্যেক বাঙালিদেরকে একটা করতে হবে। ঠিক আছে আমরা পাইনি তার মানে এটা নয় কি আমরা চাইবো কি ওরাই না জিতুক। কেন? আমরা পাইনি, হয়তো কালকের দিনটা আমাদের জন্য হতে পারে। ওরা জিতেছে, let's give them the credit. They played excellent football, brilliant football. They are the deserving champions. শেষ প্রশ্ন করব, কারণ তুমি একজন ইস্ট বেঙ্গলি, তুমি কোচিং করছো এবং কোচিং জীবনে আরো এগিয়ে যাবে, একটার পর একটা ধাপ পার করবে, কিন্তু অ্যাজ এ ইস্ট বেঙ্গলি তুমি একদম তারকা হয়েছো। ইস্ট বেঙ্গলের জার্সি পরে লাল হলুদ জনতা, লাল হলুদ সমর্থকরা তোমাকে অ্যালবিটো থেকে সুপারস্টার অ্যালবিটো বা ইস্ট বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে। সেখান থেকে দাঁড়িয়ে শেষ প্রশ্ন সমর্থকদের উদ্দেশ্যে কি বলবে? কারণ লাল হলুদ সমর্থকরা কিন্তু অত্যন্ত হতাশ টিমের পারফরমেন্সে এবং সাম্প্রতিক যা চলছে সেটা। একজন যে ডায়াট সাপোর্টার হয় ওদের সবসময় পেশেন্স রাখা উচিত। আজকে আমি কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগ আমি যখন দেখছিলাম, ম্যানচেস্টারই অনেকগুলো ম্যাচ হারছে, ম্যানচেস্টারের মতন টিম 14 নম্বর 15 নম্বর লিগ টেবিলে আছে, তাহলে কি ম্যানচেস্টার ভালো টিম না?
কিংবা ম্যানচেস্টারের মাঠে কি লোক কম হয়েছে? সাপোর্টার্সই হয়। সেটা যে কোনো দলের সাথে খেলা হোক না কেন, মাঠে আসা উচিত, টিমটাকে সাপোর্ট করা উচিত। যারা আসল সাপোর্টার ওরা সবসময় ক্লাবের পাশে দাঁড়াবে, প্লেয়ারদের পাশে দাঁড়াবে, এটাই আমি সবসময় আশা করি। কারণ হচ্ছে হারলে আমাদেরই টিম, জিতলেই আমাদেরই টিম। হয়তো আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু একটা কথা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে এরা আজকে হয়তো সফলতা পায়নি, কিন্তু কালকে হয়তো পাবে। তখন দৌড়াদৌড়ি করে কিংবা ওদেরকে বলে লাভ নেই, আমি ইস্ট বেঙ্গল, তুমি ইস্ট বেঙ্গল, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে জিতিয়ে দেবে না। খারাপ টাইমেই পাশে দাঁড়ানো উচিত। খারাপ কখন লাগে যে প্লেয়ারদের মানে ওই যে মানে যেমন তুমি লড়াই করো, তারপরে হারলে কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো ফাইটিং স্পিরিট, তখন একটু খারাপ লাগে। কিন্তু আজকে যদি আমি মনে করি হারছে বলে আমি মাঠে যাব না, সেটা আমার মনে হয় না আমি ইস্ট বেঙ্গল সমর্থক। তাই জন্য তুমি আমাকে দেখো কোনো দিনই ইস্ট বেঙ্গল হারুক জিতুক যাই হোক না কেন, আমি সব ম্যাচে আমি কলকাতায় থাকলে আমি মাঠে যাই, বিকজ উই আর আফটার অল ইস্ট বেঙ্গল ফ্যান্স। আর আমি প্রত্যেক সাপোর্টারের কাছে এটাই অনুরোধ রাখবো কি হ্যাভ পেশেন্স। আমি জানি অনেক বছর হয়ে গেছে ইস্ট বেঙ্গল ট্রফি নিয়ে, একটা সুপার কাপ ছাড়া, একটু আরো পেশেন্স। আমার মনে হয় লেটস অল সেলিব্রেট দ্য ভিক্টরি অফ ইস্ট বেঙ্গল ভেরি সুন, আশা করছে। আর একটা ইনভেস্টর কিংবা অফিসিয়ালদেরকেই অনুরোধ রাখবো যাতে একটা ভালো টিম করে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য যদি দিতে পারে, এন্ড অফ দ্য ডে there will be a big smile on everybody's face. সেটা সেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম অ্যালভিটো ডিকুনার সঙ্গে। অ্যালভিটো ডিকুনার একেবারে শৈশব থেকে শুরু করে অ্যালভিটো ডিকুনার তারকা হয়ে ওঠা, সেই সব নিয়ে কথা বললাম, এবং ড্রেসিং রুমের একেবারে না জানা অজানা কথাগুলো কিন্তু আজ অ্যালভিদা আমাদেরকে বললো। পাশাপাশি অনেক বিতর্ক, অনেক কিছু নিয়ে কিন্তু আজকে একেবারে খোলামেলা আড্ডা দিলাম অ্যালভিটো ডিকুনার সঙ্গে। আর সেই আড্ডা থেকে কিন্তু অনেক কথা যেরকম উঠে আসলো, পাশাপাশি অ্যালভিটো ডিকুনার মনেও কিন্তু একটা যে হতাশা রয়েছে সেটা উঠে আসলো। কারণ তিনি এখন নিজে একজন ইস্ট বেঙ্গল সাপোর্টার, কঠোর ইস্ট বেঙ্গল সাপোর্টার তিনি নিজেও। আর তাই ইস্ট বেঙ্গলের এই অবস্থা, সাফল্য না থাকায় তিনিও কিন্তু হতাশ। সমর্থকদের বলছেন ভরসা রাখুন, ধৈর্য ধরুন, এবং তিনিও সেটাই করছেন। এবং অবশ্যই প্লেয়ারদের পাশে থাকতে বলছেন, এবং আর কর্মকর্তা এবং ইনভেস্টারদের বলছেন একটা ভালো টিম করুন, যাতে ইস্ট বেঙ্গল ক্লাব আবার ট্রফির খরা মেটাতে পারে, অর্থাৎ ট্রফি আইএসএল এ ভালো ফল করতে পারে। এবং তাছাড়াও অ্যালভিটো ডিকুনা আজকে কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, অনেক কথার জবাব দিয়ে গেলেন। সেই সবের জন্য অ্যালভিটোকে ধন্যবাদ, এবং অ্যালভিটো কিন্তু খোলামেলা অনেক উত্তরই দিলেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন প্যারালাল স্পোর্টস।